পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এই চ্যাপ্টারটি শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, তো এই চ্যাপ্টারে আমাদের ফিজিক্সের সেকেন্ড পেপারের চ্যাপ্টার 9 এর চ্যাপ্টার 9 এই পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। তো এই চ্যাপ্টার আমাদের কিন্তু সেকেন্ড পেপারের অনেক ছোট একটা চ্যাপ্টার। হ্যাঁ, যতগুলো ছোট চ্যাপ্টার আছে তার মধ্যে অন্যতম একটা ছোট চ্যাপ্টার এটা। তো এই ছোট চ্যাপ্টারটা শেষ করতে আমাদের 5 থেকে 6টি ক্লাস লাগবে। তো 5 থেকে 6টি ক্লাস লাগবে এজন্যই আমি তোমাদের থিওরি প্লাস ম্যাথমেটিক্যাল যা আছে যতটুকু দরকার সবটুকুই তোমাদের পড়িয়ে দেব। তোমরা যদি আমার এই 5-6টা ক্লাস করো, এই চ্যাপ্টার থেকে যত কঠিন প্রশ্নই আসুক না কেন বা যেভাবে প্রশ্ন আসুক না কেন, ইনশাল্লাহ তোমরা অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? তো আজকে আমাদের 1 নাম্বার ক্লাস। তো আমরা 1 নাম্বার ক্লাসে কি পড়বো দেখো। 1 নাম্বার ক্লাসে আমরা পড়বো যে পরমাণুর মডেলের সকল মতবাদ। তোমরা জানো পরমাণুর মডেল সম্পর্কে, পরমাণু নিয়ে অনেক বিজ্ঞানী অনেক ধরনের তথ্য দিছে, অনেক মতবাদ দিছে, সেই মতবাদগুলো আমরা পড়বো। তারপর আমাদের পরমাণুর কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের কিছু জিনিস আছে, সেই নিউক্লিয়াসের রিলেটেড যা দরকার আমরা পুরোটাই পড়বো আজকে। ঠিক আছে? তো অর্থাৎ আজকের ক্লাসটি মূলত আমাদের ধরতে পারো কেমিস্ট্রি রিলেটেড। হ্যাঁ, তোমরা কেমিস্ট্রিতে ছোটবেলা থেকে পড়ে আসছো পরমাণুর মতবাদ, তারপর পরমাণু তোমার সাফল্য, সীমাবদ্ধতা, বিভিন্ন বিজ্ঞানী যে মতবাদগুলো দিচ্ছে সেগুলো পড়ে আসছো। তো সেই জিনিসগুলোই পড়বো। তো আজকের ক্লাসটা মূলত আমাদের থিওরি বেসড। আমি তোমাদের কোন জিনিসগুলো পড়তে হবে সেই জিনিসগুলো আবার মনে করায় দিব। আমাদের ফিজিক্সে একটু চেঞ্জ আছে, আমাদের কিছু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে যেটা আমাদের কেমিস্ট্রিতে নাই। তো সবকিছুই আমরা পড়বো আস্তে আস্তে। ঠিক আছে? তো আজকের ক্লাসটা আবারও বলছি থিওরি বেসড, তো একটু ধৈর্য ধরে ক্লাসটা করতে হবে। ধৈর্য ধরে ক্লাসগুলো করলে এখান থেকে তোমার যে এমসিকিউ গুলো আসবে, বেসিক্যালি এখান থেকে এমসিকিউ গুলো আসে বা খ নাম্বারে আসতে পারে। তো সেই জিনিসগুলো আমরা কিন্তু খুব ইজিলি পারবো। ওকে, তো আমরা ক্লাসে চলে যাই ডিরেক্ট। তো আমাদের প্রথমে যদি আমরা দেখি যে আমাদের আজকের ক্লাসে আমরা কি কি মতবাদ পড়বো। ঠিক আছে, খেয়াল করে দেখো। আমাদের প্রাচীন যে মতবাদ আছে একদম শুরুতে, একদম যে মতবাদ আছে সেই মতবাদগুলো পড়বো। তারপর কি আছে বলতো? ডাল্টনের পরমাণু তত্ত্ব আছে, সেটাও পড়বো। তারপরে আমাদেরকে বিজ্ঞানী থমসন যে মতবাদ দিছে সেই থমসনের তত্ত্ব পড়বো। তারপর আমরা পড়বো রাদারফোর্ডের পরমাণু মডেল। এই রাদারফোর্ডের পরমাণু মডেল এটা হলো খুবই আমাদের বইয়ে অনেক বেশি আছে। পাশাপাশি আছে হলো বোর পরমাণু মডেল। অ্যাকচুয়ালি আমাদের বোর পরমাণু মডেল থেকে আমরা কি পাই বলতো? বোর পরমাণু মডেল থেকে আমাদের ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা পাবো। তো এই যে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল, এই দুইটা পরমাণু মডেলই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর অন্যগুলো অতটা আলোচনায় নাই, তারপরেও আমরা পড়বো। ঠিক আছে? অর্থাৎ আমাদের এই ক্লাসটি যদি তুমি করো তাহলে তোমাদের কেমিস্ট্রিতে যে পরমাণু মডেল যা আছে সেগুলো কিন্তু কভার হয়ে যাবে। সো এই ক্লাসটি তোমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তো এই এই যে তোমরা 5টা টপিক দেখতে পাচ্ছ, 5টা বা 6টা টপিক, এই 5-6টা টপিক আমরা কিন্তু আজকে পড়বো। এগুলো সবই আসলে থিওরি বেসড। আমাদের ম্যাথমেটিক্যাল 2-1টা সূত্র আছে, সেই জিনিসগুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো তারপরে দেখো, আমরা যদি দেখি যে প্রথমে যদি আমরা বলি যে পরমাণু কাকে বলে বা পরমাণু কি অ্যাকচুয়ালি। হ্যাঁ, পরমাণু কি? দেখো, পরমাণু হলো কোনো পদার্থের ক্ষুদ্রতম কণা। তোমরা জানো পরমাণু হলো কি বলতো? পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অপরিবর্তিত থাকে। যা একটা প্রক্রিয়ায় কি থাকে বলতো? অপরিবর্তিত থাকে। এমন না যে সে মানে পরিবর্তিত হবে, এরকম না। একদম ক্ষুদ্র কণা কিন্তু সেটাকে অপরিবর্তিত থাকবে। এটি এক ধরনের মৌলিক গঠন যার মধ্যে নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াস কি থাকে বলতো? নিউক্লিয়াস থাকে কি? প্রোটন আর নিউট্রন, এবং তার বাইরে থাকে কি বলতো? আমাদের ইলেকট্রন। অর্থাৎ আমাদের যেটা একটা পরমাণু বলি, তোমরা কেমিস্ট্রিতে পড়ছো, ধরো সোডিয়ামের আমার নিউক্লিয়াস থাকে এবং তার চারদিকে কি বলে শক্তি স্তরে কি ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, তাই না? তো ইলেকট্রনগুলো কোন শক্তি স্তরে কত থাকবে এটা কেমিস্ট্রির বিষয়, কেমিস্ট্রি তোমরা পড়ছো। তো আমাদের আজকের মেইন বিষয় হলো যে এই যে পরমাণু, এই পরমাণুতে মানে কি থাকে, কে কিভাবে মতবাদ করছে সেই জিনিসগুলো জানা। তো পরমাণুতে যে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসে থাকে কি বলতো? প্রোটন আর নিউট্রন। ঠিক আছে? কি থাকে বলতো? প্রোটন আর নিউট্রন। আর এই প্রোটন আর নিউট্রন থাকে কোথায়? নিউক্লিয়াসে। প্রোটন আর নিউট্রন থাকে কোথায় বলতো? নিউক্লিয়াসে। ঠিক আছে? আর চারদিকে কি বলতো কি থাকে? আমাদের থাকে কি? ইলেকট্রন, তাই না? চারদিকে থাকে কি বলতো? ইলেকট্রন। তো আমরা যদি দেখি, ধরো নর্মালি যদি আমরা ভাবি, এইভাবে আমাদের যদি ইলেকট্রন শেলগুলো আমরা যদি দিতে পারি, তাহলে দেখো, একটু খেয়াল করে দেখো যে এখানে ধরো এইটা আমাদের কি বলতো? এইটা হলো আমাদের কি বলতো? এটা হলো নিউক্লিয়াস, তাই না? এটা আমাদের কি? নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকে? এই নিউক্লিয়াসের ভিতরে থাকে হলো তোমার নিউট্রন আর প্রোটন। কি থাকবে বলতো? নিউট্রন আর প্রোটন থাকবে। হ্যাঁ, নিউট্রন আর প্রোটন থাকবে। অর্থাৎ এখানে নিউট্রন থাকে আর কি থাকে বলতো? প্রোটন থাকে। আর এইটার এই যে কি বলে চারদিকে আমার কি করে বলতো? আলটিমেটলি ধরো এটা যদি প্রথম কক্ষপথ হয়, তো এখানে থাকবে কি? 2টা ইলেকট্রন। আমি জাস্ট বুঝাইতেছি আর কি। হ্যাঁ, তারপরে কক্ষপথে কটা থাকে বলতো? 8টা থাকে, আমরা জানি। 2, 8, 18 এইভাবে বাড়ে। তো এইভাবে আমাদের দেখতে পাচ্ছ যে এই যে এটা টোটালটা মিলে একটা পরমাণু, টোটালটা মিলে একটা কি বলতো? পরমাণু। অর্থাৎ নিউক্লিয়াস প্লাস
তার চারদিকে যে শক্তি স্তর আছে সবকিছু মিলে একটা কি বলতো পরমাণু। ওকে, তো একটু খেয়াল করে দেখো আমাদের এখানে কি কি অংশ আছে কি বলতো, এখানে অংশ আছে হলো আমাদের কার বলতো, নিউক্লিয়াস। কি আছে প্রথমে যদি আমরা দেখি এখানে কি আছে, নিউক্লিয়াস, যেটাকে আমরা কেন্দ্র হিসেবে বিবেচনা করি। পরমাণুর কেন্দ্রে অবস্থিত যেখানে প্রোটন ও নিউট্রন থাকে নিউক্লিয়াসে, তাই না? তো প্রোটন কি ধনাত্মক আধানযুক্ত কণা, এগুলো কিন্তু মনে রাখতে হবে। প্রোটন হলো কি ধনাত্মক আধানযুক্ত কণা, আর নিউট্রন কি বলতো, নিউট্রন হলো নিরপেক্ষ কণা। তার মানে আমাদের যেহেতু ভিতরে কি আছে বলতো, নিউট্রন আর প্রোটন আছে। নিউট্রন কি বলতো, চার্জ নিরপেক্ষ, আর প্রোটন কি বলতো ধনাত্মক চার্জ। প্রোটন কি বলতো ধনাত্মক চার্জ, তাই না? ধনাত্মক চার্জ। তো এবং সেই চার্জের মান কত বলতো, সেই চার্জের মান কত তোমরা জানো? সেই চার্জের মান হলো এখানে 1.6 ইন্টু কত, 10 কত -19 কুলম্ব। আর এই নিউট্রন কি বলতো নিরপেক্ষ, তার মানে আলটিমেটলি আমাদের নিউক্লিয়াসটা কি হয়ে গেল বলতো, নিরপেক্ষ প্লাস মানে ধনাত্মক, তার মানে কি ধনাত্মক। ওকে, ইলেকট্রন কি নিউক্লিয়াসের চারপাশে, ইলেকট্রন হলো কি বলতো নিউক্লিয়াস চারপাশে নির্দিষ্ট শক্তি স্তরে আমাদের আবর্তিত হয়। হ্যাঁ, এবং এই যে ইলেকট্রনের কথা যদি বলি, এই ইলেকট্রনটা কি বলতো ঋণাত্মক চার্জ, ঋণাত্মক চার্জ। এখানে প্রোটন আর নিউট্রনের চার্জের মান সেম, কিন্তু একটা ধনাত্মক একটা ঋণাত্মক, তার মানে কত হবে -1.6 ইন্টু কত 10 কত -19 কুলম্ব। তো এটা আমাদের ইলেকট্রনের চার্জ, আর এটা কি বলতো প্রোটনের চার্জ। তো বিশেষ বৈশিষ্ট্য আমরা যদি দেখি, এখানে বিশেষ বৈশিষ্ট্য কি বলছে, কি প্রতিটি মৌলের পরমাণুতে নির্দিষ্ট সংখ্যক প্রোটন থাকে যা তার পারমাণবিক সংখ্যা নির্ধারণ করে। এটা আমরা কেমিস্ট্রিতে পড়েছি। পরমাণুর ভর মূলত নিউক্লিয়াসের কেন্দ্রীভূত থাকে, মানে আমাদের যে পরমাণু যে ভর, এই টোটাল ভরটা আমাদের কি বলতো এই কেন্দ্রের মধ্যে কেন্দ্রীভূত আছে। ঠিক আছে, তো ইলেকট্রনগুলো রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে, জাস্ট আমাদের এই জিনিসগুলো আছে, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, এগুলো নিয়ে প্যারানোর কিছু নাই। এখন দেখো আমরা পরমাণুর মডেল যদি দেখি, আগেই বলছি এই ক্লাসটা হবে থিওরি বেসড, যেহেতু থিওরি যাতে কোনো তথ্য যাতে গ্যাপ না যায়, এজন্য আমি এইখানে লিখে রাখছি। এগুলো যদি আমি লিখে পড়াই তাহলে অনেক সময় লাগবে, এগুলো লিখে রাখছি, জাস্ট কোন জিনিসগুলো পড়বা সেটা আমি দাগায় দিচ্ছি। পাশাপাশি এই ক্লাস শেষেই কিন্তু এটা স্লাইডের পিডিএফটা তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, তো দেখো যে ডেমোক্রিটাসের কথা কি বলছে, প্রাচীন মতবাদের কথা যদি আমি আসি, সেক্ষেত্রে আমাদের কি আসবে বলতো, ডেমোক্রিটাস আসবে। কে আসবে? ডেমোক্রিটাস প্রথমে খ্রিস্টপূর্ব, ঠিক আছে, খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে, কত শতাব্দীতে বলতো, খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস কে ছিল বলতো, একজন গ্রিক দার্শনিক প্রথম পরমাণুর ধারণা দেন। তাহলে প্রথম পরমাণুর ধারণা কে দেয় বলতো, ডেমোক্রিটাস প্রথম পরমাণুর ধারণা দেয়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে ডেমোক্রিটাস প্রথম পরমাণুর ধারণা দেন। তিনি বলেন সবকিছু অসংখ্য ক্ষুদ্র অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত, যাকে তিনি অ্যাটোমাস নামে অভিহিত করেন। অ্যাটোমাস অর্থ হলো অবিভাজ্য। এই অ্যাটোমাস থেকে মূলত আমাদের মনে করো যে এই পরমাণু শব্দটা চলে আসছে, অবিভাজ্য, অ্যাটোমাস। ঠিক আছে, তিনি কি নামে অভিহিত করেন? অ্যাটোমাস, অর্থাৎ এখান থেকে মূলত আমাদের অ্যাটম আসছে। ঠিক আছে, অ্যাটোমাস থেকে অ্যাটম তৈরি হয়েছে। ওকে, তো সবকিছু অসংখ্য ক্ষুদ্র অবিভাজ্য, মানে তুমি যতই ভাঙো না কোনো, একদম ভাঙতে 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 একদম সর্বশেষ যে কণাটা থাকবে সেটা কিন্তু অবিভাজ্য থাকবে। সেটাকে বলছে আমাদের কি বলতো অ্যাটোমাস বা অ্যাটম বা পরমাণু। ওকে, তো এই অ্যারিস্টটল কি করছে বলতো, আমরা কিন্তু এখন প্রাচীন মতবাদের কথা বলতেছি। অ্যারিস্টটল বলছে কি ডেমোক্রিটাসের মতবাদকে অস্বীকার করে। ঠিক আছে, অ্যারিস্টটল বলেছিলেন সবকিছুর চারটি মৌলিক উপাদান কি কি বলতো, মাটি, পানি, বায়ু ও আগুন দিয়ে গঠিত। এটা কে বলছিল বলতো, অ্যারিস্টটল। তাহলে আমাদের ডেমোক্রিটাসের মতবাদকে আমাদের অস্বীকার করছিল কে বলতো, অ্যারিস্টটল। ওকে, তারপরে এই মতবাদটা বিজ্ঞানসম্মত ছিল না, তারপর কয়েক শতাব্দী পরে কিন্তু এটা ধারণাটা চেঞ্জ হয়ে যায়। তো আলটিমেটলি ডেমোক্রিটাস যেই কথাটা বলতে চাইছিল, সেই ডেমোক্রিটাসের আমি যদি সে যেই তথ্যকে বলছিল, সেটাকে আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখতে চাই, তাহলে এই যে পরমাণুগুলা, এই যে কণাগুলা, ঠিক আছে, তারা পরস্পরের সাথে কিভাবে যুক্ত থাকে দেখো, একটু খেয়াল করে সবাই একটু ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। এই যে এই জিনিসটা হলো কে বলছিল বলতো, এরকম ভাবে যে এখানে দেখো, এই যে এটাকে তুমি যদি ইলেকট্রন ভাবো, এটাই ইলেকট্রন ভাবো, এরকম ভাবো, তারা পরস্পরের সাথে কিভাবে দেখো, এই যে কণাগুলা, পরমাণুর ভিতরে যে আমার অসংখ্য কণা আছে, এই কণাগুলা পরস্পরের সাথে এভাবে তোমার কি থাকে বলতো, একজনের সাথে আরেকজনের যুক্ত ছিল। যুক্ত থেকে তারা কি বলতো কাপাকাপি অবস্থায় ছিল, কাপাকাপি করতে করতে তাদের কি অবস্থানের পরিবর্তন হয়েছে, একটা নির্দিষ্ট মনে করো যে এরিয়া জুড়ে পরিবর্তন হয়েছে। যদিও এত কিছু সে বলে নাই, বাট তার ধারণা থেকে এটা আমাদের পরবর্তীতে এটা কিন্তু সবাই চিন্তা ভাবনা করছে যে এরকম হইতে পারে। ওকে, যদিও ডেমোক্রিটাসের আসলে সে শুধুমাত্র পরমাণু নিয়ে কথা বলছে, বাট সেটা নিয়ে তোমার কোনো মডেল তৈরি করা বা কোনো তত্ত্ব দেওয়া খুব বেশি যেই করা সেটা সে করতে পারে নাই। তো যাই হোক, এটা হলো আমাদেরকে কোন জায়গা থেকে আসছি আমরা বলতো, এটা ডেমোক্রিটাস থেকে আসছি। কোথা থেকে আসছি? এটা ডেমোক্রিটাস থেকে আসছি। ওকে, তো তারপরে যদি আমরা দেখি যে ডাল্টন, এটা কেমিস্ট্রিতে আছে, যদি ফিজিক্স বইয়ে নাই, বাট কেমিস্ট্রিতে তো আমরা পড়েছি, তো সেই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। কেমিস্ট্রিতে জন ডাল্টন পরমাণু তত্ত্ব যে দিয়ে দিছে, যে জন ডাল্টন 1803 সালে কত সালে দিছে বলতো,
এটা মনে রাখতে হবে 1803 সালে, ঠিক আছে? কত সালে দিছে? 1803 সালে। ওকে, 1803 সালে তার বিখ্যাত পরমাণু তত্ত্ব প্রস্তাব করেন। এই তত্ত্ব রসায়নের ভিত্তি স্থাপন করে এবং আধুনিক পরমাণু তত্ত্বের মূল ধারণা দেয়। ডাল্টনের মতবাদ অনুযায়ী পদার্থ ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, যাকে তিনি পরমাণু বলেছেন। ডাল্টনের মতবাদ অনুযায়ী কি বলতো? ডাল্টন যেটা বলছে যে পদার্থ ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, যাকে তিনি কি বলেছেন বলতো? পরমাণু বলেছে। অর্থাৎ পদার্থগুলো কি বলতো? পরমাণুর সমন্বয়ে গঠিত, ঠিক আছে? পরমাণুর সমন্বয়ে গঠিত, এটা কে বলছে বলতো? এটা বলছে ডাল্টন। মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, সেই কণার নাম দিছিল কি? পরমাণু। তো ডাল্টনের পরমাণু তত্ত্বের মূল উপাদান দেখো, পদার্থ ক্ষুদ্র পরমাণু দিয়ে গঠিত। ডাল্টন যে জিনিসগুলো বলছে, পদার্থ, যে কোনো পদার্থ, যত বড় পদার্থ দেখো না কেন, সেটা অসংখ্য কি বলতো? ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। সেই ক্ষুদ্র ক্ষুদ্র কণার নাম দিছিল তিনি কি বলতো? পরমাণু। তো সেই জিনিসটা বলছে পদার্থ ক্ষুদ্র পরমাণু দিয়ে গঠিত। সব পদার্থই অত্যন্ত ক্ষুদ্র, অবিভাজ্য এবং ধ্বংস অযোগ্য কণা মানে পরমাণু দিয়ে গঠিত। মানে পরমাণু কিন্তু ধ্বংস করা যাবে না, এটা বলছিল কে? ডাল্টন। একই মৌলের সব পরমাণু অভিন্ন। একই মৌলের সব পরমাণু কি বলতো? অভিন্ন। একই মৌলের সব পরমাণু অভিন্ন, অর্থাৎ একই মৌলের সব পরমাণুর ভর, আকৃতি এবং রাসায়নিক গুণাগুণ অভিন্ন। বিভিন্ন মৌলের পরমাণুগুলি একে অপরের থেকে ভিন্ন। এটা যে জিনিসটা বুঝাইতে চাইছে, যেমন ধরো আমি যদি বলি সোডিয়াম, তাহলে সোডিয়াম তুমি মনে করো যে যে এখানে নাও, আর তুমি যে জায়গায় নাও না কেন, ঠিক আছে, কম নাও বেশি নাও, যাই নাও না কেন, সেখানে আলটিমেটলি তাদের যদি আমি একদম ক্ষুদ্র কণা যদি ভাবি, তাহলে সেক্ষেত্রে তার কি হবে বলতো? ভর, আকৃতি এবং রাসায়নিক গুণাগুণ কি হবে বলতো? অভিন্ন হবে। এই কথাটাই বলতে চাচ্ছি। আর সোডিয়ামের সাথে ধরো তুমি অন্য কোনো পরমাণু যদি কথা ভাবো, ধরো কার্বন, তাহলে তাদের মধ্যে কিন্তু যে কণাগুলো আছে, ঠিক আছে, এই কণাগুলোর কি বলতো? ভর, আকৃতি, গঠন এগুলো কিন্তু ভিন্ন হবে। এটা কে বলছে? ডাল্টন বলছে। কে বলছে? ডাল্টন বলছে। ওকে, তারপর বলছে কি? পরমাণু অবিভাজ্য। পরমাণু কি বলতো? অবিভাজ্য। পরমাণু অবিভাজ্য, এটা কে বলছে? ডাল্টন বলছে। রাসায়নিক বিক্রিয়ার সময় পরমাণু সৃষ্টি বা ধ্বংস হয় না, এটি অবিভাজ্য থাকে। ওকে, তারপর বলছে কি? রাসায়নিক বিক্রিয়া হলো পরমাণুর পুনর্বিন্যাস, ঠিক আছে? এটা পরমাণু নিয়ে আমাদের এই যে সবচেয়ে বেশি প্রথম শুরুই করে ডাল্টন। পরমাণু সম্পর্কিত সে অনেক কথা বলছে। তারপর বলছে কি? যৌগ নির্দিষ্ট অনুপাতে গঠিত হয়। যৌগ নির্দিষ্ট অনুপাতে গঠিত হয়। ওকে, অর্থাৎ যৌগ একাধিক মৌলের পরমাণু নির্দিষ্ট সংখ্যাগত অনুপাতে একত্রিত হয়ে গঠিত হয়। যেমন পানিতে আমাদের কি থাকে বলতো? হাইড্রোজেন এবং অক্সিজেন। এখন এই যে আমরা কি বলছি? হাইড্রোজেন পরমাণু এবং অক্সিজেন পরমাণু, ঠিক আছে, একটা ফিক্সড কিন্তু একটা কি থাকে বলতো? অনুপাত থাকে, ঠিক আছে? সেই অনুপাত কত, এইটার অনুপাত কত, ওইটার অনুপাত কত, এগুলো তোমরা কেমিস্ট্রিতে পড়েছো। জাস্ট আমি একটু তোমাদেরকে হিন্টস দিলাম। ওকে, তো এটা ছিল কি আমার বলতো? ডাল্টনের পরমাণু নিয়ে কথা। কিন্তু তার আবার কিছু সীমাবদ্ধতা আছে। কি সীমাবদ্ধতা আছে? পরমাণু অবিভাজ্য নয়। আধুনিক গবেষণায় দেখা যায় পরমাণু কি বলতো? পরমাণু প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রনে বিভক্ত। এই যে এতক্ষণ পর্যন্ত যেটা আমরা জানলাম, যে আমরা কিন্তু জানি যে পরমাণুর মধ্যে কি থাকে? নিউক্লিয়াস থাকে এবং বাইরে কি? ইলেকট্রন ঘুরে। এটা কিন্তু আমরা জানছি। কিন্তু ওইটা জানার আগে আমরা এতক্ষণ যা পড়লাম সেই অনুযায়ী কি বলতো? পরমাণু কিন্তু ভাগ করা যায় না, ঠিক আছে? পরমাণুকে কি করা যায় না বলতো? ভাগ করা যায় না। এটা কে বলছিল বলতো? ডাল্টন বলছিল। কিন্তু অ্যাকচুয়ালি পরমাণুকে আমার কি বলতো? পরমাণুতে নিউক্লিয়াস এবং তার বাইরে ইলেকট্রন থাকে। এবং নিউক্লিয়াসের ভিতরে আবার কি থাকে বলতো? প্রোটন, নিউট্রন থাকে। আবার সেখানে এই যে নিউক্লিয়াসের ভিতরে আরো অনেক কণাই থাকে, কিন্তু সেগুলা খালি চোখে এত বেশি থাকে না বলে সেগুলো আসলে তোমার মানে আমাদের এখানে আলোচনা করা হয় না। কিন্তু বেশি আমাদের কি বলতো? প্রোটন আর নিউট্রন থাকে তো নিউক্লিয়াসে। আর তার চারদিকে থাকে কি বলতো? ইলেকট্রন। তো আবার কি বলছে? একই মৌলের পরমাণু সবসময় অভিন্ন নয়। যেমন আইসোটোপ, যেমন কি আইসোটোপ কার্বন 12, কার্বন 14, এগুলোর কি আমাদের কি বলতো? সেম হবে সব সময় না। তো এই জিনিসগুলো কিন্তু তার কি বলতো? এটা হলো সীমাবদ্ধতা। এটা কি বলতো? সীমাবদ্ধতা। রাসায়নিক বিক্রিয়া পরমাণু ধ্বংস হয়, নিউক্লিয়ার বিক্রিয়ার সময় পরমাণু ভেঙে নতুন কণা তৈরি হয়। এই অধ্যায়ে আমরা পড়বো যে আমাদের যখন হবে কি বলে? নিউক্লিয়ার যে বিক্রিয়াগুলো হবে, ফিশন এবং ফিউশন, তো ফিউশন বিক্রিয়ার মাধ্যমে কিভাবে ধ্বংস হচ্ছে এবং কি পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু এই অধ্যায়ে আমরা পড়বো। তো এইগুলা কি ডাল্টনের মতবাদের সীমাবদ্ধতা, এটা ছোটবেলায় আমরা পড়ে আসছি, তাই না? তো তোমরা কি এটা বুঝতে পারছো? যদি বুঝতে পারো সবাই একটু কমেন্টে লিখো। হ্যাঁ, সবাই একটু কমেন্টে লিখো। যেহেতু আবারও বলছি, আজকের ক্লাসটি মূলত এই অধ্যায়ের একদম 1 নাম্বার ক্লাস। আর 1 নাম্বার ক্লাস হলো আমি জাস্ট এই অধ্যায়ের যতগুলো থিওরি আছে সেই থিওরিগুলো আমরা পড়বো। বা যেহেতু আমাদের এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে, সো দ্যাটস ওয়াই আমি একদম ডিটেলসে তোমাদের পড়ানোর চেষ্টা করবো, ঠিক আছে? যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি জাস্ট দাগায় দেবো। তারপর দেখো কি বলছে, আমাদের পরমাণু মডেল সম্পর্কে ধারণা দিচ্ছে কি বলতো? থমসন, ঠিক আছে? কে দিছে বলতো? থমসন। তো থমসন কি করছে? 1897 সালে, কত সালে বলতো? 1897 সালে ইলেকট্রন আবিষ্কার করেন। তাহলে ইলেকট্রন আমাকে একদম সর্বপ্রথম আবিষ্কার করতেছে কে বলতো? থমসন। কত সালে? 1897 সালে। এবং 1904 সালে পরমাণুর গঠন সম্পর্কে একটি মডেল প্রস্তাব করেন, যা প্লাম পুডিং মডেল নামে পরিচিত। কি বলতো? প্লাম পুডিং মডেল।
মানে তরমুজের মডেল আর কি, সোজা কথা পুডিং মডেল। ঠিক আছে, এটি কি বলে, তোমরা পুডিং তো দেখছো, পুডিং, পুডিং এর ভিতরে যে কিসমিস মডেল বলতে পারি, কিসমিস। ঠিক আছে, এটি পরমাণুর প্রথম বৈজ্ঞানিক মডেল ছিল। পরমাণুর প্রথম বৈজ্ঞানিক মডেল কে ছিল বলতো? পরমাণুর প্রথম বৈজ্ঞানিক মডেল দিছিল কে? থমসন। ঠিক আছে, তাহলে আমাদের এটা মনে রাখতে হবে। তোমরা যারা মেডিকেলে পরীক্ষা দিবা, মেডিকেলে তো আমাদের এইসব জায়গা থেকেই কনফিউজিং কোশ্চেন কিন্তু এসে থাকে। থমসনের মতে পরমাণু একটি ধনাত্মক আধানযুক্ত গোলক। পরমাণু একটা কি বলতো? পরমাণুকে একটা ধনাত্মক আধানযুক্ত গোলক, যার ভিতরে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন ছড়ানো অবস্থায় থাকে। একটু খেয়াল করে দেখো, এই যে একটা তরমুজ দেখতে পাচ্ছ, এই যে তরমুজ, এই তরমুজটাকে তুমি যদি টোটাল, এই তরমুজ যেটা দেখছো, এই টোটাল তরমুজটাকে আমি যদি ভাবি একটা পরমাণু, টোটাল তরমুজটা কি বলতো? একটা পরমাণু। এই তরমুজের ভিতরে যে বিসি দেখতে পাচ্ছ না, বিসি, এই বিসি গুলা কি আমাদের একসাথে থাকে, ছড়ানো ছিটানো থাকে না? সে কি বলছে, এই বিসি গুলাকে সে তুলনা করছে কার সাথে বলতো? এই বিসি গুলাকে বলছে সে ইলেকট্রন। আর এই টোটাল যে তরমুজটা, এই তরমুজটা হলো কি বলতো আমাদের, যদি আমরা ভাবি তাহলে এই তরমুজটা হলো কি বলতো? পরমাণু। তাহলে কি বলছে দেখো, পরমাণু একটি ধনাত্মক আধানযুক্ত গোলক, মানে পরমাণুটা হলো টোটাল একটা গোলক, সেই গোলকের মধ্যে ইলেকট্রন গুলা কি বলতো আমাদের ছড়ানো বা ছিটানো থাকে। ঠিক আছে, তাহলে এই যে আমরা তরমুজটাকে ভাবতে পারি তরমুজ, তো এই তরমুজের ক্ষেত্রে দেখো, এই তরমুজটা যদি তোমার পরমাণু হয় তাহলে একটা গোলক, তাহলে এটার ভিতরে কিন্তু যে এই যে দেখতে পাচ্ছ যে লাল লাল যে অংশগুলো আছে, তোমরা যেগুলো খাও, তো এগুলো কি বলতো আমাদের, এটা হলো পরমাণুর অংশ। ঠিক আছে, কি অংশ বলতো? পরমাণুর অংশ। আর এই পরমাণুটা কি বলতো? ধনাত্মক। ঠিক আছে, পরমাণুটা কি বলতো? ধনাত্মক। এই অংশটা, এই যে এখানে বিসি গুলো আছে, এই বিসি গুলা কি বলতো আমাদের? ইলেকট্রন। বিসি গুলা কি বলতো? ইলেকট্রন। তাহলে এই যে বিসি গুলা কি বলতো? এই যে বিসি, এই যে বিসি, এই বিসি গুলা কি? ইলেকট্রন। আর টোটালটা হলো আমাদের পজিটিভ চার্জ। এই যে তুমি খালি অংশ যেটা দেখতে পাচ্ছ লাল, ঠিক আছে, এই অংশটা কি আমাদের পজিটিভ চার্জ। ওকে, তো এটাকে আমরা এই যে কি বলে, তরমুজটাকে জাস্ট আমরা যদি এটার সাথে তুলনা করি, তাহলে দেখতে পাচ্ছ যে টোটালটা আমাদের একটা পরমাণু, পরমাণু আমাদের পজিটিভ চার্জ, তার মাঝে অসংখ্য কি থাকবে বলতো? আমাদের ইলেকট্রন গুলো ছড়ানো ছিটানো ভাবে থাকবে। এটা কে বলছে? এটা বলছে থমসন। বৈজ্ঞানিক প্রথম মডেল দিছে কে বলতো? থমসন দিছে। কে দিছে? থমসন। সে 1897 সালে ইলেকট্রন আবিষ্কার করে। কত সালে? কত সালে বলতো? 1897 সালে। এবং 1904 সালে পরমাণু গঠন সম্পর্কে একটি মডেল প্রস্তাব করে। কত সালে? 1904 সালে। এবং সেই মডেলের নাম কি বলতো? প্লাম পুডিং মডেল। প্লাম পুডিং মডেল। তো আমরা দেখি যে এই যে থমসনের যে মডেল, সেই থমসনের মডেলটা আমরা যদি একটু ভিডিও আকারে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে থমসনের যে মডেলটা, দেখো এই যে একটু খেয়াল করে দেখো, একটু সুন্দরভাবে দেখো, দেখো এই যে ইলেকট্রনগুলা কি করতেছে? পরস্পরের সাথে দেখো যে নির্দিষ্ট, এই যে নির্দিষ্ট আমাদের দূরত্ব রেখে কাপাকাপি করতেছে। ঠিক আছে, কারণ যেহেতু দুইটা সমধর্মী চার্জ একজন আরেকজনকে কি করবে বলতো? ইলেকট্রন বিকর্ষণ করবে। তো সেই রকম দেখো, একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনের কাছাকাছি গেলে কিন্তু সে আবার দূরে সরে যাচ্ছে। আর টোটালটা যদি আমাদের একটা পরমাণু হয়, টোটালটা যদি একটা পরমাণু হয়, যেহেতু গোলক আকৃতির পরমাণু, এই টোটাল গোলক আকৃতির পরমাণুটা কি একটা বলতো? আমাদের ধনাত্মক চার্জ। আর তার ভিতরে অসংখ্য কি থাকে বলতো? ইলেকট্রন, নেগেটিভ চার্জ যেটা, সেটা ছড়ানো ছিটানো ভাবে থাকে। এবং ইলেকট্রনগুলো দেখা যাচ্ছে একটা আর একটা কি করতেছে বলতো? বিকর্ষণ করতেছে। সো তার জায়গায় কিন্তু সে থাকতেছে না। হ্যাঁ, থাকতে পারতেছে? থাকতে পারতেছে না। এই জন্য দেখো ইলেকট্রনগুলো কিন্তু কাপাকাপি করতেছে। দেখতে পাচ্ছ সুন্দর করে? তো এটা হলো আমাদের কি বলতো? এটা এই অনুযায়ী থমসনের যে মতবাদ, সেই থমসনের মতবাদ অনুযায়ী এটা হলো আমাদের একটা, আমরা ভিডিও আমরা এটাকে ধরতে পারি যে এরকম ভাবে আমাদের সে এটা ভেবে, এরকম ভাবে চিন্তা করে সে তার পরমাণু মডেল দিছে। ঠিক আছে, মতবাদ দিছে, পরমাণুর মতবাদ দিছে। পুডিং মডেল, পুডিং মডেল। ওকে, তো তোমরা একটু ভিডিওটা আবার দেখো, ভিডিওটা দেখো যে বুঝতে পারো কিনা, সবাই একটু আমাকে কমেন্টে জানাও। ওকে, ঠিক আছে। তো দেখো এটা ছিল আমার কি বলতো? থমসন পরমাণু তত্ত্ব। তো তার এই থমসন পরমাণু তত্ত্বের মূল উপাদানের কথা যদি আমরা দেখি, পরমাণু একটি ধনাত্মক আধানযুক্ত গোলক। দেখো সে কি বলছে? পরমাণু একটি ধনাত্মক আধানযুক্ত গোলক। এটা কে বলছে বলতো? থমসন বলছে।
পরমাণু একটি ধনাত্মক চার্জযুক্ত পদার্থের বলয় যা গোটা পরমাণুকে ধারণ করে। ওকে, ইলেকট্রন পরমাণুর ভিতরে ছড়ানো থাকে, এটা আমাদের কে বলছে বলতো? থমসন বলছে। হ্যাঁ, ইলেকট্রন মানে ঋণাত্মক আধানযুক্ত কণা ধনাত্মক বলয়ের ভিতরে সমানভাবে বিতরণ থাকে, যেমন কিসমিস পুডিং এর ভিতরে কি ছড়ানো থাকে, যে পুডিং এর ভিতরে কিসমিস ছড়ানো থাকে না, এই কিসমিসটা আমাদের কি বলতো? ইলেকট্রন। কিসমিসটাকে ইলেকট্রন ধরো, আর টোটাল পুডিংটাকে আমরা ধরো কি বলতো? পরমাণু। ঠিক আছে, ধনাত্মক। আর পরমাণু কি বলতো? নিরপেক্ষ। পরমাণু কি বলছে সে? নিরপেক্ষ। কি বলছে? ধনাত্মক ও ঋণাত্মক আধানের পরিমাণ সমান হওয়ায় পরমাণু সামগ্রিকভাবে বৈদ্যুতিকভাবে কি হবে? নিরপেক্ষ হবে। এটা কে বলছে বলতো? থমসন বলছে। যেহেতু আমাদের এখানে সমপরিমাণ ধনাত্মক আধান আছে আর সমপরিমাণ ঋণাত্মক আধান আছে, তার জন্য কি হবে বলতো? সামগ্রিকভাবে বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ হবে। এটা কে বলছে? থমসন বলছে। ওকে, এই কথাগুলো বলছে, তার কিন্তু অনেক কথাই কিন্তু সত্য না, পরবর্তীতে প্রমাণিত হয়েছে, সেটা সীমাবদ্ধতা হিসেবে আমাদের কাউন্ট করা হয়। ঠিক আছে, ধরো তুমি একটা মতবাদ দিলা, সেই মতবাদ তোমার কি বলতো এখন হয়তো বা এই সময়ের সাথে কি সামঞ্জস্য রেখে দিছো, কিন্তু কিছুদিন পরে 100-200 বছর পরে 50 বছর পরে এই মতবাদটা কিন্তু নাও টিকতে পারে। তার মানে কি তুমি তখন তুমি যখন দিছো ওই হিসাবে তুমি তখন কিন্তু ঠিক ছিলা, কিন্তু পরবর্তীতে গবেষণা করে দেখলা যে তুমি ওটা ভুল, তখন তোমার ওই মতবাদটার যে জিনিসগুলো ভুল সেটাকে আমরা কি বলবো বলতো? সীমাবদ্ধতা বলবো। ওকে, তো দেখো ইলেকট্রনের ভূমিকা। ইলেকট্রনের কি ভূমিকা? ইলেকট্রনের কি ভূমিকা পালন করছে দেখো। থমসন ইলেকট্রনকে প্রথমে আদান বাহক কণা হিসেবে চিহ্নিত করেন, যা পরমাণুর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, তারপর কি বলছে? থমসনের মডেলের যে সাফল্য সেটা কি বলতো? থমসনের মডেলের সাফল্য অনুযায়ী আমরা যদি বলতে পারি এখানে ইলেকট্রন অস্তিত্ব প্রতিষ্ঠা হয়। এর আগে যে আমরা দেখলাম কি বলতো? ডাল্টন বলো, তারপর ডেমোক্রিটাস বলো, ঠিক আছে, অ্যারিস্টটল বলো, তারা যে প্রাচীনে যে মতবাদগুলো দিছে সেখানে শুধুমাত্র কি বলছে? পরমাণু হলো অবিভাজ্য কণা, পরমাণুকেও অবিভাজ্য বলছে, ডাল্টন বলছে। ঠিক আছে, কিন্তু আমরা পরবর্তীতে থমসন এসে যেটা বললো যে পরমাণু অবিভাজ্য না, পরমাণু হলো তোমার কি বলতো? এখানে একটা গোলাকার কি ধনাত্মক, যার মধ্যে কি থাকে বলতো? ইলেকট্রন থাকে। কি থাকে? ইলেকট্রন থাকে। তার মানে ইলেকট্রন প্রথম তৈরি করে কে বলতো? থমসন। ওকে, তো 1897 সালে সেটা আমরা দেখলাম। তো ইলেকট্রনের অস্তিত্ব প্রতিষ্ঠা করে কে বলতো? আলটিমেটলি থমসন। বুঝতে পারছো? কে তৈরি করে? থমসন। এটি প্রমাণ করে যে পরমাণু অবিভাজ্য নয়। মানে ডাল্টন যেটা বলছিল যে পরমাণু অবিভাজ্য, কিন্তু থমসন এসে যেটা তৈরি করে সেটা দিয়ে বুঝতে পারলাম কি বলতো? অবিভাজ্য নয়। মানে এখানে আমার ভাগ করা যায়, মানে এখানে শুধুমাত্র পরমাণু যে একক তা না, তার ভাগ করলে আমি কি পাবো? ইলেকট্রনটা কিন্তু পাবো, বরং এর ভিতরে ছোট কণা থাকে। পরমাণু নিরপেক্ষ প্রকৃতি ব্যাখ্যা। পরমাণুর কি বলতো? নিরপেক্ষ প্রকৃতি ব্যাখ্যা সে করে। ধনাত্মক ও ঋণাত্মক কণার ভারসাম্য পরমাণুকে বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ করে। এই দুইটা জিনিস আমার কে বলছে? মডেলের, থমসনের মডেলের কি বলতো? সাফল্য। ইলেকট্রনের ধারণা বা অস্তিত্ব প্রতিষ্ঠা হয়, আর একটা কি বলতো? পরমাণুর নিরপেক্ষ প্রকৃতি ব্যাখ্যা করা যায়। এটা কে বলছে? এটা মূলত থমসনের মডেলে কি বলতো? সাফল্য। ওকে, তো থমসনের মডেলের আমরা যদি সীমাবদ্ধতা দেখি, থমসনের মডেলে কি বলে? যখন আমরা একটু পরে রাদারফোর্ড পড়বো, তো রাদারফোর্ডের পরীক্ষায় সঙ্গে অসঙ্গতি দেখা যাবে। রাদারফোর্ড যে 1911 সালে যে দেখান যে পরমাণু ধনাত্মক আধান নিউক্লিয়াসে কেন্দ্রীভূত, যা থমসনের মডেলে ব্যাখ্যা করতে ব্যর্থ হয়। এটা কিন্তু থমসনের মডেলে ব্যাখ্যা করে না যে আমাদের নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দিতে ব্যর্থ হয়েছে কে বলতো? থমসন। ওকে, আবার ইলেকট্রনের নির্দিষ্ট অবস্থান। থমসনের মডেল ইলেকট্রনের নির্দিষ্ট কক্ষপথ বা গতি সম্পর্কে কোনো ধারণা দিতে পারে নাই। ওকে, তো এই দুইটা আমাদের এগুলো কি বলতো? সীমাবদ্ধতা। কিন্তু সে ইলেকট্রন যে আছে এটা বলছে, ইলেকট্রনটা বলছে ইলেকট্রন আছে, কিন্তু ইলেকট্রনটা কিভাবে আছে, মানে কক্ষপথের যে কথাটা সেটা কিন্তু থমসন বলে নাই। তার মানে এটা একটা সীমাবদ্ধতা। তারপরে তোমার এই যে রাদারফোর্ডের সাথে অসঙ্গতি দেখা যাবে, এটাও একটা সীমাবদ্ধতা। ঠিক আছে, মানে নিউক্লিয়াস শেষ কথা বলতে পারবে না। তো এখন আমরা কি করবো বলতো? এটা হলো আমাদের থমসন। এখন আমরা দেখবো কি বলতো? রাদারফোর্ডের পরমাণু মডেল। তো রাদারফোর্ডের যে পরমাণু মডেল, সেই মডেলটা যদি আমরা একটু ব্যাখ্যা করি, সে কি করছে বলতো? একটা আমাদের উৎস নিচ্ছে যেখান থেকে কি আমার আলফা কণা যাবে, যেখান থেকে কি যাবে বলতো? আলফা কণা যাবে। হ্যাঁ, আলফা কণা পড়বে কি বলতো? আমাদের ছিদ্রযুক্ত যে লেড প্লেট আছে, ঠিক আছে, বা আমাদের এখানে লেড প্লেট আছে, তো এটার ভিতর দিয়ে গেল, যাওয়ার পরে এখানে কি আছে? একটা স্বর্ণপাত আছে। এই স্বর্ণপাত, ঠিক আছে, একটা স্বর্ণপাত রাখছে। তারপরে স্বর্ণপাতের চারদিকে ঘিরে রাখছে কি বলতো? আমাদের একটা পর্দা, যেই পর্দাটা কি দিয়ে তৈরি বলতো? জিঙ্ক সালফাইড দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? জিঙ্ক সালফাইড দিয়ে তৈরি। তাহলে জিঙ্ক সালফাইড দিয়ে তৈরি। ওকে, এখানে একটু মনে রাখতে হবে, এই যে আমি এখানে যে স্বর্ণর যে পাতটা ব্যবহার করবো, এই স্বর্ণপাতের পুরুত্ব কত বলতো? স্বর্ণপাতের পুরুত্ব হলো এই স্বর্ণপাতের পুরুত্ব কত বলতো? স্বর্ণপাতের পুরুত্ব 6.7 ইন্টু কত? 10 মাইনাস কত? 6 ইন্টু কত? 10 টু দি পাওয়ার কত? -7 মিটার। ওকে, 6 ইন্টু 10 -7 মিটার। এই স্বর্ণের পাত যেটা নিব, এই স্বর্ণপাতের যে পুরুত্ব, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ।
আবার বলছি খুবই খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, কি বলতো, স্বর্ণপাতের আমাদের পুরুত্ব, স্বর্ণপাতের পুরুত্ব কত, 6 × 10⁻⁷ মিটার। ওকে, তো এটা হলো রাদারফোর্ডের কি আলফা কণার বিচ্ছুরণ। যদি আমরা দেখি বিচ্ছুরণের মাধ্যমে এখানে যেটা দেখা যায় এই আলফা কণা এই স্বর্ণপাতকে ভেদ করে, অধিকাংশ স্বর্ণপাতকে ভেদ করে কি বলতো আলফা কণাটা কিন্তু আমাদের কি এই জিঙ্ক সালফাইডের আমার কি বলতো এই পর্দার উপরে কি আপতিত হয়, এবং সেখানে আমরা মানে আপতিত হচ্ছে, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এই স্বর্ণপাত কিন্তু ভেদ করে যাচ্ছে। কিন্তু কিছু মানে কি বলে প্রায় তোমার কত 20,000-এর মধ্যে একটি, কতর মধ্যে বলতো 20,000-এর মধ্যে একটি কণা সে কি করে বলতো তোমার ফিরে আসে। ঠিক আছে, কতর মধ্যে বলতো 20,000-এর মধ্যে একটি, মানে কিছু কণা তোমার সরাসরি ভেদ করে, কিছু কণা একটু বেঁকে যায়। ঠিক আছে, কিছু কণা কি বলতো একটু বেঁকে যায়, কিছু কণা সরাসরি যায়। আর 20,000 কণার মধ্যে প্রায় 20,000 কণার মধ্যে একটা কণা কি বলতো তোমার ফিরে আসে। ঠিক আছে, কতর মধ্যে বলতো 20,000 এখানে মনে রাখতে হবে 20,000 কণার মধ্যে একটি কণা ফিরে আসে। 20,000 কি বলতো 20,000 কণার মধ্যে একটি কণা কি করে বলতো ফিরে আসে। 20,000-এর মধ্যে একটি কণা কি করতেছে বলতো আমাদের ফিরে আসতেছে। ঠিক আছে, তো চলো এই পরীক্ষাটা আমাদের রাদারফোর্ডের যে পরমাণু মডেল, এই রাদারফোর্ডের পরমাণু মডেলের আমরা পরীক্ষাটা একটু ভিডিও আকারে দেখি, অ্যানিমেশন আকারে দেখি, তাহলে তোমাদের জন্য আরো সহজ হবে। হ্যাঁ, আরো সহজ হবে। ওকে, রাদারফোর্ডের কি বলতো রাদারফোর্ডের আমাদের যে এটা আছে, রাদারফোর্ড এই যে এটা একটা ল্যাব, তোমরা সবাই একটু ভিডিওটা খেয়াল করো। হ্যাঁ, একদম প্র্যাকটিক্যালি আমরা বোঝার চেষ্টা করি। এটা একটা ল্যাব, তো এই ল্যাবের মধ্যে যেভাবে আমাদের পরীক্ষা করে আর কি। হ্যাঁ, দেখো এখানে দেখতেই পাচ্ছ যে এখান থেকে আমাদের নিরবিচ্ছিন্নভাবে আলফা কণা যাতে আমাদের কি বিচ্ছিন্ন হতে পারে সেরকম আমাদের একটা তৈরি করা আছে, এবং সেখান থেকে দেখো যে নল দিয়ে আমাদের কি আলফা কণাগুলো আসে। আলফা কণাগুলো আমাদের কিভাবে হয় এটা আরো যদি দেখি, এক্সপেরিমেন্টটা যদি আমরা দেখি, খেয়াল করে দেখো এক্সপেরিমেন্টটা দেখো। তো এখানে এক্সপেরিমেন্টটা তোমরা একটু বোঝার চেষ্টা করো যে এই যে সোর্স অফ পার্টিকেল, এখান থেকে আমার কি যাবে বলতো, এখান থেকে যাবে হলো আমাদের এখান থেকে যাবে কি বলতো আলফা কণা যাবে, কি যাবে আলফা কণা। আলফা কণা গেল, আলফা কণা গেল কোথায় গেছে বলতো, এখানে দেখতে পাচ্ছ আলফা কণা আমাদের স্বর্ণপাতের মধ্যে দিয়ে যাচ্ছে। দেখো একটু সবাই একটু খেয়াল করে দেখো যে অধিকাংশ আলফা কণা, এগুলাকে তুমি আলফা কণা বিবেচনা করো, আর এটা হলো আমাদের কি বলতো জিঙ্ক সালফাইড পর্দা, জিঙ্ক সালফাইডের পর্দা। তো রাদারফোর্ড যেটা বলছে, রাদারফোর্ডের বিচ্ছুরণ যে আলফা কণা বিচ্ছুরণ যে পরীক্ষা, ঠিক আছে, তার বিচ্ছুরণ পরীক্ষার থেকে আমরা কিন্তু অনেক কিছুই আমরা কি বলতো সিদ্ধান্ত আসতে পারবো। কি সিদ্ধান্ত আসতে পারবো সেটা একটু পরে বুঝবা। আমাদের একটা কি লাগবে, উৎস লাগবে, যেখান থেকে আমাদের কি বলতো আলফা কণাগুলো যাবে। তো আলফা কণাগুলো আমার কোথায় গিয়ে পড়ছে বলতো, এটা হলো স্বর্ণপাত। তো তোমরা জানো স্বর্ণপাতে তাহলে আমাদের পুরুত্ব কত, এখানে 6 × কত 10⁻⁷ মিটার। ওকে, তো দেখতেই পাচ্ছ এই যে এগুলো যদি আমাদের আলফা কণা হয়, অধিকাংশ আলফা কণায় কি বলতো ভেদ করে চলে যাচ্ছে। প্রায় 20,000-এর মধ্যে একটি আলফা কণা আমার কি বলতো ফিরে আসবে। ঠিক আছে, ভেদ করতে পারবে না। আর অধিকাংশ আমার আলফা কণা কি ভেদ করে যাচ্ছে, এবং কিছু আলফা কণা ডিরেক্ট সোজাসুজি চলে যাচ্ছে, আবার কিছু আলফা কণা কি হচ্ছে বলতো বেঁকে যাচ্ছে। এটা সোজাসুজি কেন, আলফা কণা অধিকাংশ আলফা কণাগুলো ভেদ করতে পারতেছে, কারণ কি বলতো, কারণ অ্যাকচুয়ালি আমাদের এই যে পরমাণু আছে, পরমাণুর ভিতরে অধিকাংশ জায়গায় কি বলতো ফাঁকা। তো যেটা আমাদের ফিরে আসতেছে সেটা মূলত কি বলতো একদম নিউক্লিয়াসে আঘাত করতেছে। নিউক্লিয়াস আঘাত করার কারণে সরাসরি নিউক্লিয়াস আঘাত করলে সে কি বলতো নিউক্লিয়াস তো আর ভেদ করতে পারবে না, কারণ আমাদের একটা পরমাণুর টোটাল যে ভরটা, সেই ভরটা কি বলতো নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। বুঝতে পারছো? তো এই জন্য সেটা কি ফিরে আসে। আর নিউক্লিয়াসের কাছাকাছি কোনো কিছু গেলে সেটা কি বলতো কাছ দিয়ে গেলে সেটা বেঁকে যায়, তাছাড়া অন্য যে কোনো সাইড দিয়ে গেলে সে সরাসরি চলে যেতে পারতেছে। এটা হলো আমাদের এই জিনিসটাই কে বলছে বলতো এই রাদারফোর্ডের যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, সেই বিচ্ছুরণ পরীক্ষা থেকে আমরা এই ধারণাটা পেতে পারি। তো এক্সপ্লেনেশন যদি আমরা দেখি আরো একটু, যদি আরো ভালো করে যদি আমরা দেখি, একটু খেয়াল করে দেখো,
আরেকটু বড় করে যদি আমরা দেখি, একটু দেখো যে দেখতেই পাচ্ছ যে এখান দিয়ে কিন্তু আমাদের কি আসতেছে বলতো, এই যে এখান দিয়ে কি যাচ্ছে, এই জিনিসগুলো কি বলতো আলফা কণা যাচ্ছে, হ্যাঁ আলফা কণা। এই যে এখন আরো বড় করে যদি আমরা দেখি, এটা হলো আমাদের কি বলতো নিউক্লিয়াস। এই অংশটা কি বলতো, এই অংশটা হলো আমাদের নিউক্লিয়াস। এই অংশটা কি বলতো, এটাকে ধরছে একদম ছোট, এই যে দেখছো নিউক্লিয়াস, এটা হলো নিউক্লিয়াস, এটা ধরছে, ঠিক আছে। তাহলে নিউক্লিয়াস বাদে এই চার সাইডে যা যাচ্ছে, এই দিক দিয়ে যা যাচ্ছে, এগুলো কিন্তু সোজাসুজি চলে যাচ্ছে। শুধুমাত্র এই সাইডে যেটা যাচ্ছে একদম সোজা যাচ্ছে, এখান দিয়েও যেটা যাচ্ছে একদম কি সোজা যাচ্ছে। যেটা একদম কোনোটা যদি একদম সরাসরি নিউক্লিয়াসকে আঘাত করে, সেটা কি বলতো এদিকে ফিরে আসবে। আর যেটা নিউক্লিয়াসের কাছ দিয়ে যাবে, সেটা কি একটু বেঁকে যাবে। বুঝতে পারছো? তো একটু আবার যদি আমরা দেখি, দেখো এই যে দেখো নিউক্লিয়াস, এটা এটা আমাদের কি বলতো নিউক্লিয়াস। এটা যদি নিউক্লিয়াস হয়, তো দেখো একদম উপর দিয়ে যেটা যাচ্ছে সেটা কিন্তু একদম সোজা যাচ্ছে, দেখো একদম সোজা যাচ্ছে, এটা নিউক্লিয়াস। এই যে এখানে অনেকগুলো পরমাণু দেখাইছে, যেগুলো আমাদের কি বলতো একদম নিউক্লিয়াসকে সরাসরি আঘাত করতেছে, সেটা কি ফিরে আসতেছে। আর যেটা ফাঁকা জায়গা দিয়ে যাচ্ছে, সেটা কিন্তু একদম সোজা যাচ্ছে। আর যেটা নিউক্লিয়াসের কাছাকাছি যাচ্ছে, সেটা কি বেঁকে যাচ্ছে। এই ধারণাগুলো আমি কিন্তু এই পরীক্ষা থেকে পাইতে পারি, ঠিক আছে। আমরা যদি আরেকটু ভালোভাবে দেখি, এটা যদি আরেকটু ভালোভাবে দেখি, দেখো আরো বড় করে দেখি, ওখানে তো আমাদের অনেকগুলো পরমাণু নিয়ে দেখলাম, এখন শুধু একটা পরমাণু নিয়ে দেখি। দেখো তোমরা একটু বোঝার চেষ্টা করো, এটা হলো আমাদের কি বলতো নিউক্লিয়াস। এখানে কি আছে, নিউক্লিয়াসে কি থাকে বলতো, নিউক্লিয়াসে থাকে কি প্রোটন আর নিউট্রন, ঠিক আছে। প্রোটন আর কি বলতো নিউট্রন। তো প্রোটন আর নিউট্রন যদি থাকে, প্রোটন আর কি বলতো নিউট্রন যদি থাকে, তাহলে এখানে দুইটা কণা দেখতে পাচ্ছি, আরো অনেক কিছু আছে, সেটা আমাদের মানে এত আলোচনার বিষয় না। এই নিউক্লিয়াস, দেখো এই যে নিউক্লিয়াসের এই সাইড দিয়ে যেগুলো যাচ্ছে, দেখো এই যে এই কণাগুলো আলফা কণা একদম সোজাসুজি চলে যাচ্ছে না। এই দেখো এখান দিয়ে যেগুলো যাচ্ছে সোজা যাচ্ছে, আবার নিচ দিয়ে যেগুলো যাচ্ছে সেগুলো সোজা যাচ্ছে। যেটা আমাদের সরাসরি এটাকে আঘাত করবে, সেটা কিন্তু এদিকে ফিরে আসবে। আর যেটা দেখো কাছাকাছি যাচ্ছে, যেটা কাছাকাছি যাচ্ছে, এই দেখো যে এইগুলা, এই রেখাগুলা, এটা এই আলফা কণাগুলা দেখো কাছাকাছি গেলে সে বেঁকে যাচ্ছে, কাছাকাছি গেলে কি হচ্ছে বেঁকে যাচ্ছে, ঠিক আছে। তো এটা আমরা আরো ভালোভাবে দেখলাম, ওকে। তো চলো আমরা কি কি এখানে বলছে, তাহলে এই জিনিসটা তোমরা আশা করি সবাই বুঝতে পারছো, আর ডিটেলসে এত সুন্দর করে তোমাদের দেখাইলাম। আশা করি তোমাদের এই জিনিসটা তোমরা কি করছো বলতো, বইয়ে পড়ছো, বইয়ে সুন্দর করে তোমরা খালি পড়ছো, হ্যাঁ তোমরা খালি বইয়ে কি বলতো পড়ছো, বা বইয়ের যে চিত্র আছে সেটা দেখছো, কিন্তু এখন তোমাদের কি বলতো অ্যানিমেশন সহ দেখাইলাম, ঠিক আছে। আশা করি তোমরা খুব সহজে এবং সুন্দরভাবে তোমরা জিনিসটা আরো ক্লিয়ার ভাবে একদম ক্লিয়ারলি একদম তোমরা বুঝতে পারছো, ঠিক আছে, যে কি ঘটনাটা ঘটে আসলে। তো দেখো এই যে যে জিনিসটা আমাদের এই বইতে এই চিত্রগুলো আছে, এটি আমি তোমাদেরকে অ্যানিমেশন দিয়ে দেখাইলাম। এখন দেখো কি বলছে, রাদারফোর্ডের পরমাণু মডেল পর্যবেক্ষণ আর কি সিদ্ধান্ত। যে জিনিসগুলো আমি তোমাদেরকে বললাম, যে কি বলতো অধিকাংশ আলফা কণা, অধিকাংশ কি বলতো অধিকাংশ আলফা কণা আমার কি বলতো অধিকাংশ আলফা কণা সোজা চলে যায়, কারণ আমাদের নিউক্লিয়াস তো একটা ছোট্ট একটা জায়গা নিয়ে দখল করে আসছে না, পরমাণু তো অনেক বড়, ঠিক আছে, পরমাণু কিন্তু অনেক বড়, পরমাণু কি বলতো অনেক বড়। তো পরমাণু যদি অনেক কতটুকু বড় বলতো, আমাদের পরমাণুর ব্যাস যদি 10⁻⁻10 হয়, পরমাণুর ব্যাস, পরমাণুর ব্যাস নরমালি কত বলতো 10⁻⁻10 মিটার। সেখানে নিউক্লিয়াসের ব্যাস কত, নিউক্লিয়াসের ব্যাস কত বলতো, নিউক্লিয়াসের ব্যাস হলো 10⁻15 থেকে 10⁻15 থেকে কত বলতো 10⁻⁻ কত 14, ঠিক আছে। মানে অনেক অনেক বড় কিন্তু পরমাণু, নিউক্লিয়াস কিন্তু অনেক ছোট। দেখো এখানে দেখো 10⁻⁻ কত 10 আর এটা কত 10⁻15, তাহলে মান বড় কার, -10 এর বড় নাকি -15 এর বড় বলো তো। যেহেতু মাইনাস আছে, তার মানে মাইনাসের ক্ষেত্রে পাওয়ার যার কম থাকে তার মানটা কি বড়, তাই তো। আর এখানে দেখো -10 আর কত -15, প্রায় মানে লক্ষ, ঠিক আছে 10 লক্ষর মতো, হ্যাঁ 10,000 থেকে 1 লক্ষ, সরি 10,000 থেকে কত বলতো 1 লক্ষ গুণ বড়, 10,000 থেকে কত বলতো 10,000 থেকে 1 লক্ষ গুণ বড় কে আমাদের পরমাণু। পরমাণু মানে টোটালটা, আর নিউক্লিয়াস মানে কি ছোট কেন্দ্রিক, ওকে। তো যেটা বলছে অধিকাংশ আলফা কণা সোজা চলে যায়, কারণ কি বলতো, যে এটা থেকে আমরা কি বলতে পারি, এটি প্রমাণ করে যে পরমাণুর অধিকাংশ স্থান কি বলতো ফাঁকা। যেহেতু আমরা দেখতে পেলাম যে অধিকাংশ আলফা কণা কি সোজা চলে গেছে, তার মানে বোঝা যায় যে এখান থেকে এটার থেকে আমি কি সিদ্ধান্ত আসতে পারি, আমি যে পর্যবেক্ষণটা করলাম সেখান থেকে কি সিদ্ধান্ত নিব,
সিদ্ধান্ত নিব এটি প্রমাণ করে যে পরমাণুর অধিকাংশ স্থান কি বলতো ফাঁকা। বুঝতে পারছো? তাহলে আমরা 1 নম্বর সিদ্ধান্ত পাইলাম। তারপর দেখো কিছু আলফা কণা সামান্য কোণে বিচ্যুত হয়, আমরা দেখলাম কিছু আলফা কণা কি সামান্য কোণে বিচ্যুত হয়, যেটা আমরা পর্যবেক্ষণ করলাম। তাহলে এটি নির্দেশ করে ধনাত্মক আধানের একটি ছোট অংশ পরমাণুর কেন্দ্রে কেন্দ্রীভূত। ঠিক আছে, তার মানে পরমাণুর কেন্দ্রে কি বলতো ধনাত্মক আধান আমাদের আছে। তারপর বলছে কি খুব কম আলফা কণা বড় কোণে বিচ্যুত হয় বা ফিরে আসে। তাহলে ফিরে আসে এটি প্রমাণ করে যে পরমাণুর কেন্দ্রে একটি ক্ষুদ্র কণা ঘন এবং ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস আছে। তার মানে এখানে আমাদের এখান থেকে যে নিউক্লিয়াসের ধারণাটা কে দেয় বলতো, নিউক্লিয়াসের ধারণাটা এটা কিন্তু আমাদের দিচ্ছে কে বলতো রাদারফোর্ড। কে দিচ্ছে? রাদারফোর্ড। তাহলে বলছে কি পরমাণুর ভরে প্রায় সবটাই নিউক্লিয়াসে কেন্দ্রীভূত। ঠিক আছে, নিউক্লিয়াসের ছোট আকার বা উচ্চ ঘনত্বের কারণে এটি সংঘর্ষ প্রতিরোধ করে। এটি কি করে? সংঘর্ষ প্রতিরোধ করে। তো আমাদের বেসিক্যালি এই জিনিসগুলা আমরা কি পর্যবেক্ষণ করলাম, এই পর্যবেক্ষণ থেকে এগুলাকে আমরা বলতো সিদ্ধান্ত আসতে পারি। তো এই জিনিসগুলা কে বলছে, এইটাই তার কি বলতো, তখন রাদারফোর্ড বলছে যে পরমাণু অধিকাংশ স্থান ফাঁকা, তারপর বলছে ধনাত্মক আধান আছে, নিউক্লিয়াস আছে। ঠিক আছে, এই জিনিসগুলো বলছে সে মূলত এই পরীক্ষা করে। ওকে, তারপরে দেখো আমাদের সীমাবদ্ধতার কথা যদি বলি, এখানে সীমাবদ্ধতা কি বলতো ইলেকট্রনের স্থায়িত্ব ব্যাখ্যা করতে ব্যর্থ। আর এটা এই যে রাদারফোর্ড যেটা করে আর কি, রাদারফোর্ড কিন্তু সে তুলনা করে সৌর মডেলের সাথে। কার সাথে বলতো? এটাকে সৌর মডেলও কিন্তু বলা হয়, সৌর মডেল। ঠিক আছে, সৌর মডেল, সৌরজগতের যে আমরা দেখতে পাচ্ছি যে সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো ঘুরতেছে এটার সাথে সে তুলনা করে। ঠিক আছে, তো এখান থেকে কক্ষপথের ধারণা পাওয়া যায়। ঠিক আছে, কিন্তু সে এটা তুলনা করে। আসলে দেখো এই যে আমাদের সূর্য এবং পৃথিবী এটা কিন্তু ধরো চার্জ নিরপেক্ষ, তাই না? তো এখানে কিন্তু চার্জ নিয়ে কোনো কিছু হয় নাই। কিন্তু আমাদের এখানে যেহেতু ইলেকট্রন এবং প্রোটন আছে, ধনাত্মক ঋণাত্মক চার্জ আছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে এই জিনিসটা কিন্তু সে ক্লিয়ার করতে পারে নাই। তো এটা ক্লিয়ার করছে পরবর্তীতে এসে কে বলতো বোর। তো দেখো কি বলছে, ইলেকট্রনের স্থায়িত্ব ব্যাখ্যা করতে ব্যর্থ। কেন? কারণ কি নিউক্লিয়াসকে ঘিরে তৈরি ইলেকট্রনের ঘূর্ণায়মানতার ফলে শক্তি বিকিরণ হওয়া উচিত। যত ঘুরবে শক্তি কি হবে বলতো বিকিরণ হবে, এবং ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হওয়া উচিত, কিন্তু বাস্তবে তা ঘটে না। দেখো সে যেভাবে বলছে, যে কথা বলছে, যেহেতু ইলেকট্রন আমাদের কি বলতো একটা চার্জযুক্ত কণা, সে যত ঘুরবে সেখান থেকে কি বলতো শক্তি বিকিরণ করবে। এই শক্তি বিকিরণ করার ফলে যেহেতু সে ঘুরতেছে, তার মানে কি একটা শক্তি বিকিরণ করবে না? বিকিরণ করবে। তো এই বিকিরণ করলে আস্তে আস্তে কি বলতো যখন শক্তি সে ছেড়ে দিবে তখন সে কাছে আসবে। তাহলে কাছে আস্তে 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 একটা পর্যায়ে কি বলতো ইলেকট্রন কি নিউক্লিয়াসের ভিতরে ঢুকে যাওয়ার কথা, কিন্তু এটা কিন্তু আসলে হয় না। ইলেকট্রন কিন্তু সবসময় কি নিউক্লিয়াসের চারদিকে ঘুরে, কিন্তু এটা নিয়ে সে কোনো কথা বলে নাই। এটা কি তার একটা সীমাবদ্ধতা, ইলেকট্রনের স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে না। তারপর বলছে কি পরমাণুর স্পেকট্রা ব্যাখ্যা করতে ব্যর্থ। এটি নির্দিষ্ট গ্যাসের নির্দিষ্ট স্পেকট্রাল লাইন, যেমন হাইড্রোজেনের স্পেকট্রা ব্যাখ্যা করতে পারে না। ঠিক আছে, কোন গ্যাসের ক্ষেত্রে কেমন স্পেকট্রাম কেমন হবে সেই জিনিসটা এখানে ব্যাখ্যা করতে পারে না। তারপর ইলেকট্রনের শক্তি স্তর বা কোয়ান্টারাইজেশন ব্যাখ্যা করতে পারে না। ইলেকট্রনের শক্তি স্তর সম্পর্কে সে কিন্তু ক্লিয়ার ধারণা দিতে পারে নাই। ইলেকট্রনের নির্দিষ্ট শক্তি স্তরের ধারণাটি ব্যাখ্যা করতে রাদারফোর্ড পরমাণু মডেল অক্ষম। ওকে, তো নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যকার মিথস্ক্রিয়া উপেক্ষা করা হয়েছে। মানে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যকার যে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যে আমাদের বল, ঠিক আছে, সেই বল বা তাদের মাঝে যে কি হয় এই জিনিসগুলো কিন্তু আমাদের এই কি বলে রাদারফোর্ডের পরমাণু মডেলে কোনো আলোচনা করে নাই। ওকে, এটা হলো কি বলতো সীমাবদ্ধতা। এটা আমরা কেমিস্ট্রিতেও পড়েছি, আমরা ফিজিক্সেও পড়লাম, এবং 9-10 থেকে আমরা পড়ে আসতেছি। এগুলো তোমরা সবাই জানো, আশা করি তোমাদের সমস্যা হওয়ার কথা না। এখন আসো বোর পরমাণু মডেল। তোমরা রাদারফোর্ডের পরমাণু মডেলটা ভিডিও দেখার পরে তোমাদের এখন টোটাল ধারণাটা একদম ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু কমেন্টে জানাও। হ্যাঁ, কমেন্টে জানাও যে টোটাল ধারণাটা এখন ক্লিয়ার হয়েছে কিনা। তো দেখো যে বোর পরমাণু মডেল ডেনিস বিজ্ঞানী নিলস বোর 1913 সালে, কত সালে বলতো 1913 সালে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলি কাটিয়ে একটি নতুন মডেল প্রস্তাব করেন। তার মডেলে তিনি কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে ইলেকট্রনের অবস্থান এবং শক্তিস্তর ব্যাখ্যা করেন। তাহলে ইলেকট্রনের অবস্থান ও শক্তিস্তর ব্যাখ্যা দেয় এটা কে বলতো বিজ্ঞানী বোর। এই জিনিসটার সীমাবদ্ধতা ছিল কি রাদারফোর্ডের পরমাণু মডেলে। এই মডেলটি হাইড্রোজেন পরমাণুর গঠন এবং এর স্পেকট্রাল বৈশিষ্ট্য বোঝাতে কার্যকর প্রমাণিত হয়। বোর পরমাণু মডেলের মূল স্বীকার্যসমূহ, বোর পরমাণু মডেলের যদি আমরা স্বীকার্যসমূহ দেখি তাহলে কি বলছে, ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে। ইলেকট্রন কি করে বলতো, ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে। ওকে, তো এই ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে নির্দিষ্ট শক্তিস্তরে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। এই কক্ষপথগুলিকে শক্তিস্তর বা শেল বলা হয়। এই কক্ষপথগুলিকে বলতো কি বলে, শক্তিস্তর বা কি বলতো শেল, শক্তিস্তর বা শেল বলা হয়। ওকে, এবং এগুলি কি বলতো n = 1 2 3 আমরা এগুলো বলতে পারি।
আমরা যে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। প্রথম শক্তি স্তর মানে কি বলতো কে শেল, ঠিক আছে। তারপরে কি বলতো দ্বিতীয় শক্তি স্তর মানে কি এল শেল, কে শেল, এল শেল, এম শেল, তোমরা এগুলো পড়ছো না? কে শেল, এল শেল, এম শেল দ্বারা চিহ্নিত করা হয়। ওকে, তারপরে আমরা আরো দেখি ইলেকট্রন শক্তি বিকিরণ বা শোষণ করে। এই যে ইলেকট্রন কি করে বলতো, শক্তি বিকিরণ বা শোষণ করবে। আচ্ছা একটু খেয়াল করে দেখো কিভাবে ইলেকট্রন শক্তি বিকিরণ বা শোষণ করে। ইলেকট্রন গুলা যখন তোমার এই যে দ্বিতীয় কক্ষপথ থেকে যখন সে তৃতীয় কক্ষপথে যাবে, তখন তার কি করতে হবে বলতো, শক্তি শোষণ করতে হবে। কারণ আমাদের শক্তি স্তর বাড়লে, মানে তোমার শক্তি স্তর মানে কক্ষপথ বাড়লেই তোমার কি লাগে বলতো, তোমার শক্তির পরিমাণ বাড়ে। তো তুমি যদি ধরো ছোট মানে 2 নম্বর কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে যাইতে চাও, তাহলে তোমার কি শক্তি গ্রহণ করতে হবে, মানে শক্তিটা শোষণ করতে হবে। আর যদি তুমি তৃতীয় কক্ষপথ থেকে তুমি যদি দ্বিতীয় কক্ষপথে আসো, তাহলে শক্তি কি করতে হবে বলতো, বিকিরণ করতে হবে। তোমরা অলরেডি রিডবার্গ ধ্রুবক তোমার কেমিস্ট্রিতে পড়েছো, তো সেই জিনিসটা আমরা আলোচনায় যাচ্ছি না, তো এগুলো কিন্তু তোমরা পড়েছো। তো এইখানে যে এই যে শক্তি, সেই শক্তির পরিমাণ কত হবে, ঠিক আছে। এবং বড় থেকে আসলে কমে আসলে তোমার যে বিভিন্ন সিরিজ আছে না, লাইম্যান সিরিজ, ব্যামার সিরিজ, এগুলো তো পড়ছো। দেখো ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যেতে পারে, ঠিক আছে। ইলেকট্রন কিন্তু এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যেতে পারে। যদি সে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, তাহলে শক্তি কি করতে হবে, শোষণ করতে হবে। আর যদি কি করে বলতো, শক্তি শোষণ করতে হবে, শক্তি বিকিরণ করতে হবে কখন, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতে। বিকিরিত বা শোষিত শক্তি E = কত, h নিউ। এটা আমরা জানি, E = কত, h নিউ। ওকে, এখানে এই যে দেখো শক্তির পরিমাণ সূত্রটা একটু খেয়াল করে দেখো, E = কত, h নিউ। এই নিউটা কি বলতো, কম্পাঙ্ক। নিউটা কি, কম্পাঙ্ক। যেখানে h হলো প্লাঙ্কের ধ্রুবক, h কি বলতো, প্লাঙ্কের ধ্রুবক। এর মানটা আমাদের ফিক্সড, আমরা জানা আছে। নিউ হলো কি, বিকিরণের কি বলতো, ফ্রিকোয়েন্সি, মানে কম্পাঙ্ক, ঠিক আছে। বিকিরণের কি বলতো, কম্পাঙ্ক। তাহলে এখান থেকে আমরা জানি E = কত, দেখো E = h নিউ। নিউ মানে কি আবার কি বলতো, c/λ। নিউ কম্পাঙ্ক, কম্পাঙ্ক মানে কি বলতো, বেগ বাই কি বলতো, তরঙ্গ দৈর্ঘ্য। সো আমরা এখান থেকে কি লিখতে পারি, বা E = কত, hc/λ। এটা কিন্তু আমাদের মডার্ন ফিজিক্সে বেশি ইউজ হয়, E = hc/λ। সো E = h নিউ। নিউ মানে কি, c/λ। নিউ মানে কি বলতো, কম্পাঙ্ক, কম্পাঙ্ক মানে কি বলতো, বেগ বাই কত, ল্যামডা। তো আমাদের ফোটনের ক্ষেত্রে আর কি এটা ইউজ করা হয়। হ্যাঁ, তারপর ইলেকট্রন নির্দিষ্ট শক্তি স্তরে আবর্তনের সময় শক্তি বিকিরণ করে না। অর্থাৎ তখন মানে ইলেকট্রনটা যখন তার একদম নির্দিষ্ট শক্তি স্তরে থাকবে, তখন সে কি করে না বলতো, তখন শক্তি বিকিরণ বা শোষণ করে না। মানে ধরো দ্বিতীয় কক্ষপথের শক্তি, এটা কিন্তু ফিক্সড, ঠিক আছে। দ্বিতীয় কক্ষপথের শক্তিটা কি বলতো, ইলেকট্রনের শক্তিটা কি বলতো, ফিক্সড। যদিও আমরা কি বলতো, যখন সেমিকন্ডাক্টর অধ্যায় পড়েছি, তখন আমরা যখন ব্যান্ড শক্তি পড়লাম, শক্তি ব্যান্ড পড়লাম, তখন কিন্তু আমরা দেখছিলাম যে দ্বিতীয় কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে, প্রত্যেকটা ইলেকট্রনের আমার শক্তির মধ্যে কিন্তু কম বেশি কিন্তু পার্থক্য আছে, খুবই কম পরিমাণ। সেটাকে আমরা কি বলি বলতো, ব্যান্ড শক্তি বলি। বাট এখানে আপেক্ষিকভাবে আমরা ধরে নিব, যখন এই মডেলটা পড়বো, তখন আমরা ধরে নিব যে দ্বিতীয় কক্ষপথে যে শক্তি ইলেকট্রনগুলো আছে, সে যদি তোমার দ্বিতীয় কক্ষপথে থাকে, ধরো একটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আছে, সে দ্বিতীয় কক্ষপথেই ঘুরবে। তো সেক্ষেত্রে ওই ইলেকট্রনের জন্য ওই দ্বিতীয় কক্ষপথের শক্তির পরিমাণটা কি হবে বলতো, সেম হবে। ধরো সাপোজ এটা একটা ওকে, তো আমরা একটু পরমাণু মডেল দেখি, কি বলে পরমাণু আঁকাইলাম। তো এখানে দেখো এটা হলো নিউক্লিয়াস। এটা যদি নিউক্লিয়াস হয়, তো এটা ধরো 2টা ইলেকট্রন আছে, এখানে কয়টা ইলেকট্রন আছে, 8টা ইলেকট্রন আছে। হ্যাঁ, এখানে 8টা ইলেকট্রন আছে, বোঝার চেষ্টা করো। একটু খেয়াল করে দেখো, এই যে ইলেকট্রনটা, এটা যদি আমরা দেখি, এই ইলেকট্রনটার, এই ইলেকট্রনের যে শক্তিটা, এই ইলেকট্রনের যে শক্তিটা, সে কিন্তু এই দ্বিতীয় কক্ষপথে তো সে এখানে স্থির নাই, আছে না, সে কিন্তু সে ঘুরতেছে। তো এই ইলেকট্রনের শক্তি সবসময় কি বলতো, সেম হবে। এই ইলেকট্রনের শক্তিটা কি বলতো, আমাদের যে ই, ঠিক আছে। এই শক্তিটা সে এখানে থাকলে যা হবে, এখানে আসলে তাই হবে। এখানে যে ঘুরতেছে, এই শক্তির কি যতই ঘুরুক না কেন, যত সময় ধরে ঘুরুক না কেন, এখানে কিন্তু শক্তির কোনো পরিবর্তন হবে না। সেই জিনিসটাই আমাদের কে বলছে বলতো, সেই জিনিসটা বলছে নিলস বোর, বিজ্ঞানী বোর বলছে যে ইলেকট্রনের নির্দিষ্ট শক্তি স্তরে আবর্তনের সময় শক্তি বিকিরণ করে না। ওকে, তারপরে যদি আমরা দেখি কি বলছে, ইলেকট্রনের কৌণিক ভরবেগ। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কি বলছে, ইলেকট্রনের কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ, তো ইলেকট্রনের কৌণিক ভরবেগ কি বলতো, এল ইজ ইকুয়াল টু, কৌণিক ভরবেগকে আমরা এল দ্বারা প্রকাশ করি, যেটা আমরা নিউটনিয়ান বলবিদ্যায় পড়েছি। এল ইজ ইকুয়াল টু কত, এখানে এন এইচ কাট। এইচ কাট মানে কি, এইচ কাট মানে হলো h/2π। সো এখানে আমি যদি লিখি এইভাবে, এল ইজ ইকুয়াল টু কত, এন
এইচ কাট, দেখবা তোমাদের ক্যালকুলেটরের পিছনে এইচ কাট একটা ধ্রুবক, তার মান আছে। তো এই এইচ কাট মানে কি, এন এইচ কাট মানে হলো এইচ বাই কত 2 পাই, এইচ বাই কত 2 পাই, এই এইচ বাই কত 2 পাই। ওকে, আবার আমাদের এই এল ইজ ইকুয়াল টু কি লেখা যায়, এল ইজ ইকুয়াল টু লেখা যায় এম ভি আর, ঠিক আছে, এম ভি আর, ভর বেগ। ওকে, ভর বেগ মানে এখানে জিনিসটা কি হলো, একটু খেয়াল করে দেখো যে এল ইজ ইকুয়াল টু কত এম ভি আর। এই যে আমাদের এটা আমরা আগামী ক্লাসে পড়বো, যে এখান থেকে যেহেতু বোর পরমাণু মডেল পড়তেছি, বোর পরমাণু মডেল থেকে আমাদের বিভিন্ন কক্ষপথের কি বের করবো, শক্তি বের করব, বেগ বের করব এবং ব্যাসার্ধ বের করব এবং সেই রিলেটেড ম্যাথ করবো আগামী ক্লাসে। হ্যাঁ, এই পরমাণু মডেলে আমি 2টা ক্লাস দেবো, আজকে হলো থিওরি, আগামী ক্লাসে আমরা ম্যাথ, আমাদের গাণিতিক যে সমীকরণগুলো আছে সেগুলো প্রমাণ করবো, পাশাপাশি ম্যাথ করবো। তো এই আগামী ক্লাসে এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। ওকে, তো বোর পরমাণু মডেল জাস্ট এটা জেনে রাখো, ভরবেগ এল ইজ ইকুয়াল টু কত এন এইচ বাই 2 পাই, এন এইচ বাই কত 2 পাই বা এন এইচ কাট, এন এইচ কাট, এন এইচ কাট। ওকে, এন এইচ বাই 2 পাই, তো এল ইজ ইকুয়াল টু কত এম ভি আর। আমরা এই বোর পরমাণু মডেলেরও আমরা কি অ্যানিমেশন দেখবো, তার আগে আমরা একটু দেখে নিই কি কি সাফল্য অর্জন করছিল। হাইড্রোজেন স্পেকট্রাম ব্যাখ্যা করতে পারে, কি ব্যাখ্যা করতে পারে বলতো, এখানে ব্যাখ্যা করতে পারে হাইড্রোজেন স্পেকট্রাম ব্যাখ্যা করতে পারে, তারপরে তোমার কি পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে। তুমি জাস্ট এই জিনিসগুলো কি পয়েন্টগুলো মনে রাখবা, কি পয়েন্টগুলো মনে রাখলে হবে। তারপরে কোয়ান্টাইজ শক্তি মানে কি পরিমাণ শক্তি সেইটা আমরা ব্যাখ্যা করতে পারে। তারপর কি ব্যাখ্যা করতে পারে বলতো, ভরবেগের, ভরবেগ, কৌণিক ভরবেগের যে জিনিসটা আমরা দেখলাম সেই কৌণিক ভরবেগটাও এখান থেকে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, ইলেকট্রনের কৌণিক ভরবেগটাও কিন্তু ব্যাখ্যা করতে পারি। এইগুলো কি বলতো আমাদের বোর পরমাণু মডেলের কি বলতো, বোর পরমাণু মডেলের আমাদের সফলতা। ঠিক আছে, এখন এই বোর পরমাণু মডেলে আবার সীমাবদ্ধতা আছে। দেখো একটু আগে তোমাকে দেখাইলাম যে এখানে সেই মতবাদ যেটা দিছে, এই যে শক্তিটা, এটা কিন্তু নির্দিষ্ট একটা ইলেকট্রনের জন্য দিছে, কিন্তু একটা কক্ষপথে তো আর আমার একটা ইলেকট্রন থাকে না, একটা কক্ষপথে কি বলতো একাধিক ইলেকট্রন থাকে। একটা কক্ষপথে কি থাকে, একাধিক, একটা কক্ষপথে কি থাকে বলতো একাধিক ইলেকট্রন থাকে। তাহলে একাধিক ইলেকট্রনের ক্ষেত্রে কি হবে সেটা কিন্তু সে দিতে পারে নাই। তো এই কি বলছে, বহু ইলেকট্রন পরমাণুতে ব্যর্থ, মানে বহু ইলেকট্রন থাকলে সে কিন্তু সেটা নিয়ে আমাদের কি করতে ব্যাখ্যা করে নাই ভালোভাবে। এটি কেবল হাইড্রোজেন এবং হাইড্রোজেন সদৃশ, ঠিক আছে, পরমাণুর জন্য প্রযোজ্য। ওকে, তারপরে ক্লাসিক্যাল মেকানিক্সের সাথে অসঙ্গতি, যে ক্লাসিক্যাল যে মেকানিক্স আছে, মডার্ন ফিজিক্স আছে, কোয়ান্টাম তত্ত্ব আছে, তো সেই জিনিসগুলোর সাথে কিন্তু হালকা একটু অসঙ্গতি আছে। তারপর স্পেকট্রাল লাইনের তীব্রতা, তো এই জিনিসগুলো জাস্ট তুমি যে কি বলে সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা খালি কি কি সীমাবদ্ধতা, জাস্ট কি পয়েন্টগুলো মনে রাখবা। তারপরে কোয়ান্টাম মেকানিক্সের বিকাশ, কোয়ান্টাম মেকানিক্সের বিকাশেও তার কি আছে বলতো সীমাবদ্ধতা আছে। কোয়ান্টাম মেকানিক্সের মডেল যেমন তোমার কি বলে এটা তুমি যখন কি বলে শ্রোডিঙ্গারের যে মডেল আছে, শ্রোডিঙ্গারের যে মডেল আছে সেটা কিন্তু তুমি যখন ইউনিভার্সিটিতে উঠবা তখন তুমি জিনিসটা বুঝবা। ঠিক আছে, তোমাদের কিন্তু এখানে নাই, কলেজ লেভেলে নাই। হ্যাঁ, এটা কিন্তু ইউনিভার্সিটি লাইফে তোমরা বুঝতে পারবা। ওকে, এই যে জিনিসগুলো যে আমাদের আলটিমেটলি কোয়ান্টাম মেকানিক্স বলো বা তুমি যা বলো না, এই যে কি বলে ক্লাসিক্যাল, এই জিনিসগুলো তুমি যখন ইউনিভার্সিটিতে উঠবা, যদি ফিজিক্স নিয়ে পড়ালেখা করো, তখন এই জিনিসগুলো আরো ডিটেলসে তোমরা বুঝতে পারবা আশা করি। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো যে আমাদের এখন যদি আমরা এই বোর পরমাণু মডেলের যদি আমরা চিত্র দেখতে চাই, ভিডিও দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে কি আমরা দেখো একটু খেয়াল করে, বোর পরমাণু মডেল। ওকে, বোর পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, বোর পরমাণু মডেল। হ্যাঁ, দেখো বোর পরমাণু মডেল, তোমরা সবাই একটু দেখো, ভিডিওটা একটু দেখো, বুঝতে পারো কিনা দেখো। এখানে বোর পরমাণু মডেলের এটা, এই যে এটা হলো আমাদের কি বলতো বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেল যেটা বলছে একটু খেয়াল করে দেখো, এই যে পরমাণু, সরি নিউক্লিয়াস, নিউক্লিয়াস হলো ধনাত্মক আধান আছে, এটা বুঝতে পারতেছি। আর এই যে চারদিকে ঘুরতেছে কে বলতো, চারদিকে ঘুরতেছে হলো আমাদের কে ঘুরতেছে বলতো, ইলেকট্রন। দেখো এখানে ইলেকট্রন, কয়টা ইলেকট্রন, সে একটা ইলেকট্রনের ব্যাখ্যা দিচ্ছে। একটা কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে বলতো, একটা ইলেকট্রন দিয়েই সে কিন্তু ব্যাখ্যাটা দিছে। একাধিক ইলেকট্রনের ব্যাখ্যাটা কিন্তু সে বোর পরমাণু দিতে পারে নাই। ওকে, এটা হলো কি বলতো বোর পরমাণু মডেল। ওকে, তো তারপর আমরা যদি দেখি কি আছে এখানে, এখন আমরা পড়বো পরমাণু মডেলের আমাদের কি বলতো নিউক্লিয়াস। আমাদের যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের যে ভিতরে একদম যে কেন্দ্রে যেটা থাকে সেটা নিউক্লিয়াস।
তো এই নিউক্লিয়াস সম্পর্কে আমাদের কিছু জিনিস আমাদের জানতে হবে, যেটা আমরা কেমিস্ট্রিতে জানছি সেই জিনিসটা আবার জানি। নিউক্লিয়াস হলো পরমাণুর কেন্দ্রীয় ক্ষুদ্রতম এবং অত্যন্ত ঘন একটি অঞ্চল, যেখানে পরমাণুর মোট ভর প্রায় সমস্তটাই কেন্দ্রীভূত। অর্থাৎ এখানে পরমাণুর কি বলতো মোট ভরের প্রায় সমস্তটাই কি থাকে বলতো কেন্দ্রীভূত থাকে। কোথায় বলতো? নিউক্লিয়াসে। ওকে, নিউক্লিয়াসে কি থাকে বলতো? প্রোটন এবং নিউট্রন থাকে। প্রোটন কি বলতো? ধনাত্মক আধানযুক্ত কণা। প্রোটন কি এখানে? প্রোটন হলো আমাদের কি বলতো ধনাত্মক আধানযুক্ত কণা, আর নিউট্রন কি আমাদের আধানবিহীন থাকে, অর্থাৎ যাদের একত্রে নিউক্লিয়ন বলে। তাহলে আমাদের এই প্রোটন এবং নিউট্রনকে একত্রে আমি কি বলবো বলতো? নিউক্লিয়ন বলবো। ঠিক আছে, প্রোটন এবং এই যে নিউক্লিয়াসে যতগুলো কণা থাকে সেই কণাগুলোকে একত্রে কি বলে? একত্রে বলা হয় নিউক্লিয়ন। ওকে, তাহলে নিউক্লিয়াসের বৈশিষ্ট্যটা কি? আমাদের নিউক্লিয়াসের কি আছে? আকার। আকারের কথা যদি বলি, নিউক্লিয়াসের আকার কি? অত্যন্ত ক্ষুদ্র। এর ব্যাসার্ধ পরমাণুর মোট ব্যাসার্ধের তুলনায় লক্ষণীয়ভাবে ছোট। মানে এখানে প্রায় 10,000 থেকে কত বলতো? 1 লক্ষ। 10,000 থেকে 1 লক্ষ ছোট। 10,000 থেকে 1 লক্ষ, 1 লক্ষ গুণ ছোট নিউক্লিয়াস। হ্যাঁ, তারপর নিউক্লিয়াসের ভর। প্রোটন ও নিউট্রনের কারণে এটি পরমাণুর মোট ভরের কত বলতো? 99.9%। কত পার্সেন্ট দেখছো? প্রায় 100%। মানে একটু, মানে ইলেকট্রন তো একটু ভর আছে, সেটা বাদ দিয়ে বাকি সব ভর কোথায় থাকে বলতো? আমাদের এই নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। তারপর দেখো নিউক্লিয়াসের আধান কি বলছে? নিউক্লিয়াসের ধনাত্মক আধান প্রোটন দ্বারা নিয়ন্ত্রিত হয়, যা আমরা পরমাণুর সংখ্যা নামে আমরা চিনি। ঠিক আছে, তারপর কি নিউক্লিয়াসের স্থিতিশীলতা যদি আমরা বলি, ঠিক আছে, নিউক্লিয়াসের স্থিতিশীলতা নিউট্রন ও প্রোটনের অনুপাতের উপর নির্ভর করে। তাহলে স্থিতিশীলতা কিসের উপর নির্ভর করে বলতো? এইটা মনে রাখতে হবে। ঠিক আছে, এটাকে তো মনে রাখতে হবে যে নিউক্লিয়াসের স্থিতিশীলতা নিউট্রন ও প্রোটনের অনুপাতের উপর নির্ভর করে। অনেকে যেটা ভাবে যে প্রোটন ও ইলেকট্রনের অনুপাতের উপর নির্ভর করে, না, নিউট্রন ও প্রোটনের অনুপাতের উপর নির্ভর করে। ঠিক আছে, মনে রাখবা নিউট্রন ও প্রোটনের অনুপাতের উপর নির্ভর করে। ওকে, তো নিউক্লিয়াসের গঠন যদি আমরা দেখি, একটা যদি গঠন দেখি, খেয়াল করে দেখো। ধরো এক্স একটা পরমাণু, এক্স একটা কি বলতো আমাদের পরমাণু। তো এই এক্স পরমাণুর তোমরা একটু বলো তো, এক্স পরমাণুর কোথায় কি থাকে? এক্স পরমাণুর আমাদের বাম পাশে নিচে কি থাকে এবং বাম পাশের উপরে কি থাকে? তোমরা তো বলো তো। তো এক্স পরমাণু যদি হয় আমাদের এখানে এক্স পরমাণুর নর্মালি আমরা যদি জানি যে বাম পাশের নিচে থাকে কি বলতো? জেড, মানে পারমাণবিক সংখ্যা, আর এটার উপরে থাকে কি বলতো? এ, আমাদের ভর সংখ্যা। আর যদি আমাদের এখানে যদি আয়ন থাকে তাহলে কি প্লাস মাইনাস আয়ন থাকতে পারে, সেটা নেগেটিভ আয়নও হতে পারে, পজিটিভ আয়নও হতে পারে। তো একটা স্থিতিশীল ক্ষেত্রে, একটা স্থিতিশীল পরমাণুর ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আয়ন সংখ্যা থাকে না। সো আমাদের আলটিমেটলি আমরা কি বলতে পারি যে একটা পরমাণু এক্স যদি একটা পরমাণু হয়, তাহলে নিচে থাকে কি বলতো? পারমাণবিক সংখ্যা, উপরে থাকে কি বাম পাশে আমাদের কি বলতো? ভর সংখ্যা, তাই না? এখানে আমরা জেড কি বলতো? জেড হলো পারমাণবিক সংখ্যা, আর এ কি বলতো? ভর সংখ্যা। আর এক্স কি আমাদের? এক্স একটা কি বলতো? পরমাণু। হলে এক্স একটা কি বলতো? আমাদের পরমাণু। তো একটু খেয়াল করে দেখো, যদি আমি তোমাকে বলি সোডিয়াম, সোডিয়ামের কত বলতো? সোডিয়ামে তোমরা জানো পারমাণবিক সংখ্যা কত? 11। ভর সংখ্যা কত বলতো? 23 পয়েন্ট সামথিং, আমরা 23 ধরি। তাহলে এখানে সোডিয়াম একটা কি বলতো? পরমাণু। তাহলে এখানে এই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলতো? 11। ভর সংখ্যা কত বলতো? 23। ভর সংখ্যা কত? 23, তাই তো? তো এখান থেকে আমরা নিউটন সংখ্যা বের করতে পারি। তো নিউটন সংখ্যা বের করার ক্ষেত্রে আমাদের প্রোটন সংখ্যা, নিউটন সংখ্যার ক্ষেত্রে যদি আমরা বলি, তো এখানে নিউটন সংখ্যা কত হবে বলতো? নিউটন সংখ্যা ইজ ইকুয়াল টু কত? এ মাইনাস জেড। তোমরা এটা জানো তো নাকি? ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা ইজ ইকুয়াল টু কি বলতো? নিউটন সংখ্যা, তাই না? আর আমাদের প্রোটন সংখ্যা ইজ ইকুয়াল টু কত? প্রোটন সংখ্যা কত বলতো? প্রোটন সংখ্যা হলো আমাদের কি বলতো? জেড। প্রোটন সংখ্যা হলো কি আমাদের? প্রোটন সংখ্যা কি বলতো? প্রোটন সংখ্যা হলো পারমাণবিক সংখ্যা যা, সেটা আমাদের কি প্রোটন সংখ্যা, বা প্রোটন সংখ্যার পরিমাণে কি পারমাণবিক সংখ্যা। আর ইলেকট্রন সংখ্যা কি বলতো? ইলেকট্রন সংখ্যাও আমাদের জেড এর মতো, বাট যদি আমাদের এখানে আয়ন থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে বলতো? প্লাস মাইনাস আয়ন। তো যদি আয়ন যদি মাইনাস হয় তাহলে এখানে হবে কি প্লাস, আর যদি মাইনাস থাকে তাহলে এখানে হবে কি বলতো? মাইনাস হলে প্লাস, আর প্লাস থাকলে এখানে হবে কি বলতো? মাইনাস। এটাই তো নাকি আমরা ছোটবেলা থেকে শিখছি। তো যাই হোক, তো এখানে আমাদের এই যে বেসিক্যালি এই যে নিউটন সংখ্যা যেটা, এটা আমাদের বের করার ক্ষেত্রে বলে অনেক সময় এমসিকিউতে। হ্যাঁ, নিউটন সংখ্যা সমান কি বলতো? ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা। ওকে, তাহলে এই যে এখানে সোডিয়ামের নিউটন সংখ্যা কত বলতো? তাহলে সোডিয়ামের কত বলতো? 23 মাইনাস 11 কত হবে বলতো? 12। তাহলে আমার সোডিয়ামের পরমাণু নিউক্লিয়াসে, সোডিয়ামের নিউক্লিয়াসে
আমাদের আছে জেড সংখ্যা কত বলতো, জেড সংখ্যা হলো 11, তাই না? তো আমাদের প্রোটন সংখ্যা কত, 11। তাহলে সোডিয়ামের নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা কত, 11, এবং সেখানে নিউট্রন সংখ্যা কত বলতো, নিউট্রন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা হলো আমাদের 12। তাহলে আমাদের ভর সংখ্যা এ ইজ ইকুয়াল টু আমরা কি বলতো এখান থেকে লিখতে পারি যে নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা, অর্থাৎ আমাদের এ ইজ ইকুয়াল টু কি লেখা যায়, এ ইজ ইকুয়াল টু নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা, এটা কিন্তু আমরা লিখতে পারি। অর্থাৎ ভর সংখ্যা মানে কি বলতো, যে আমাদের নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যা যোগ করে যা হয় সেটা হলো ভর সংখ্যা। তো এই জিনিসগুলো তোমরা কেমিস্ট্রিতে পড়ছো। তো নিউক্লিয়াসের ব্যাসার্ধর কথা যদি আমি বলি ভাইয়া, ব্যাসার্ধ এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র আছে এখানে, আমরা সেই জিনিসটা শিখবো। ব্যাসার্ধের ক্ষেত্রে যদি আমরা বলি, ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু কি, আমরা এখান থেকে একটা দুটা জিনিস শেখার চেষ্টা করবো মান সহ। হ্যাঁ, ওকে। তো দেখো আমাদের যে সূত্রটা, সেই সূত্রটা কি, এখানে সূত্রটা হলো আর ইজ ইকুয়াল টু আর নট এ টু দ্য পাওয়ার কত, 1/3, মানে ভর সংখ্যার কি আমাদের ঘনমূল। ওকে, এখানে আর নট কি বলতো, আর নট হলো ধ্রুব, আর নট কি বলতো এখানে ফিক্সড ধ্রুব, আর নটটা কি বলতো এখানে, আর নট এখানে ধ্রুব থাকে, আর নটের মান কি থাকে এখানে ধ্রুব থাকে। তো এখানে যদি আমরা দেখি আর নটের মান কিন্তু খুব একটা পরিবর্তন হয় না, এখানে আর নটের মান কি থাকে বলতো 1.2 ফেমটোমিটার থেকে কত 1.5 ফেমটোমিটার, অর্থাৎ এই আর নটের মান, আর নট ইজ ইকুয়াল টু কত 1.2 ফেমটোমিটার। ফেমটোমিটার মানে কি বলতো 10 কত -15 থেকে কত বলতো 1.5 ইন্টু কত 10 কত -15 মিটার। ফেমটো মানে কি বলতো, ফেমটো মানে 10 টু পাওয়ার কত বলতো -15, তাই না? তো আমাদের 1.2 10 টু -15 মিটার থেকে 1.5 10 টু কত 15 মিটার পর্যন্ত এটাকে আর নটের মান, যে কোনোটাই হতে পারে, ঠিক আছে? এইটা থেকে এটা তুমি যে কোনো একটা ধরে অঙ্ক করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তো যে কোনোটা ধরেই কিন্তু আমরা একটা অঙ্ক করতে পারি। তো আমরা যদি একটা অঙ্ক করি, ধরো সাপোজ তোমাদের বইয়ে যে অঙ্কটা আছে সেটা যদি আমরা ধরি করি, আমাদের কি বলছে ইউরেনিয়াম, কার বলতো ইউরেনিয়ামের আমাদের ভর সংখ্যা কত 238। তাহলে বুঝতে পারতেছি এখানে ব্যাসার্ধ, এখানে আর নটের মান যেহেতু ধ্রুব, তার মানে এই আর এর মান মানে নিউক্লিয়াসের ব্যাসার্ধ যেটা, সেটা নির্ভর করে কি ওই নিউক্লিয়াসের ভর সংখ্যার উপরে, ঠিক আছে? এখন ব্যাসার্ধ কি বলতো আমাদের এক এক পরমাণুর জন্য ব্যাসার্ধ এক এক রকম হবে, তাই না? কারণ সেখানে আমাদের কি ভর সংখ্যার কি আছে, ডিফারেন্স আছে। কারণ আমরা দেখতেই পাচ্ছি এখানে আর নট ফিক্সড, বাট এক একটা পরমাণুর ক্ষেত্রে এ কিন্তু চেঞ্জ আছে, মানে ভর সংখ্যা চেঞ্জ আছে। যেহেতু প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে ভর সংখ্যার পরিবর্তন আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি বলতো আর এর মানও কিন্তু পরিবর্তন আছে, ঠিক আছে? তো আমাদের এই আর এর মান মানে ব্যাসার্ধ নির্ভর করে কিসের উপর, আমরা এটা লিখে রাখবো যে ব্যাসার্ধ নির্ভর করে ভরের উপর, ঠিক আছে? ব্যাসার্ধ নির্ভর করে কিসের উপরে, ভরের উপর। সো আমি যে কোনো একটা পরমাণুর আমি যদি ভর সংখ্যা জানি, তাহলে তার ব্যাসার্ধ কত সেটা আমরা বের করতে পারবো। এই যে আর নটের মান তুমি যে কোনো একটা ধরে নিবা, ঠিক আছে? যে কোনো একটা ধরলেই হবে। তো এইটার এর ব্যাসার্ধ, এটার কি ব্যাসার্ধ যদি আমরা বের করি, ব্যাসার্ধ কত সেটা যদি বের করি, দেখো ইউরেনিয়ামের, তো আমি ধরে নিলাম এখানে আর নট কত, সাপোজ মনে করো 1.4 ধরলাম, 1.4 10 কত -15 মিটার, 1.4 ফেমটো ধরলাম, 1.4 ফেমটো। ওকে, তাহলে আর নট কত, এখানে আর নট হলো 1.4 10 কত 15 মিটার। তাহলে ভাইয়া এখানে যে আর, সেই আর কত হবে, আর নট আমার কত, আর নট 1.4 ইন্টু কত 10 কত -15, এটা হলো কত আমাদের আর নট। দেন সূত্র কি এ লিখলাম, এ কত এখানে বর্গ আছে কত বলতো 238, তার পাওয়ার কত বলতো 1/3। তাহলে আমাদের এইটা তুমি যদি ক্যালকুলেটর টিপ দিলেই তুমি ইউরেনিয়ামের যে ব্যাসার্ধ পাবা, সেই ব্যাসার্ধ কত আসবে বলতো 8.67 ইন্টু কত 10 টু the -15 মিটার। অর্থাৎ এখানে আমি কি লিখবো 8.67 এফএম, মানে কি ফেমটো, এফএম মানে কি বলতো ফেমটো। ওকে, তো আমাদের এখানে কি পাচ্ছি আমি আলটিমেটলি 8.67 ফেমটো। যেহেতু ইউরেনিয়াম আমাদের বইয়ে আছে, সো আমাদের ডিরেক্ট এটা মানটা মুখস্থ রাখবা, কারণ যারা মেডিকেলে পরীক্ষা দিব তাদের কিন্তু একদম ডিরেক্ট মুখস্থ মান কিন্তু আমাদের বইয়ে তোমাকে যে মানগুলো আছে ওগুলো তোমাকে মুখস্থ মান কিন্তু অনেক সময় দিয়ে দেয়। সো আমাদের এখানে দেখতে পাচ্ছ ইউরেনিয়ামের ব্যাসার্ধ কত বলতো 8.67 ফেমটো। বুঝতে পারছো? জাস্ট এখানে ক্যালকুলেটর টিপ দিলে কিন্তু এটা চলে আসে। ওকে, তো এরকম ভাবে তুমি বলতে পারো যে আর নটের মান 1.3 ধরলে কি হয়, ধরতেই পারো, দেখবে কাছাকাছি মান আসছে, খুব একটা চেঞ্জ হবে না, তুমি যাই ধরো না কেন প্রায় কাছাকাছি চলে আসবে। সো 1.2 থেকে 1.5
এটার মধ্যে ধরবা। তো সাধারণত আমাদের অধিকাংশ জায়গায় কি 1.4 ধরে, তো 1.4 ধরে তুমি করার চেষ্টা করবা। ওকে, এখন আসো আমাদের কি বলতো নিউক্লিয়াসের ঘনত্ব কি ভাইয়া, ঘনত্ব বের করব। ঘনত্বের ক্ষেত্রে দেখো, ঘনত্বের ক্ষেত্রে কি হবে খেয়াল করে দেখো, নিউক্লিয়াসের কি বলতো ঘনত্ব। তো নিউক্লিয়াসের ঘনত্ব রো, রো ইজ ইকুয়াল টু আমরা কি জানি, রো ইজ ইকুয়াল টু, তোমরা জানো রো, রো ইজ ইকুয়াল টু, তাহলে রো ইজ ইকুয়াল টু কি বলতো, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। ঠিক আছে, রো ইজ ইকুয়াল টু কত বলতো, এম বাই ভি। এই রো ইজ ইকুয়াল টু কত, এম বাই ভি, তাই না? তাহলে আমাদের কি নিউক্লিয়াসের ভর বাই নিউক্লিয়াসের কি বলতো আয়তন, নিউক্লিয়াসের ভর বাই কত, নিউক্লিয়াসের আয়তন যদি আমরা করি তাহলে নিউক্লিয়াসের কি পাবো আমি বলতো, ঘনত্ব পাবো। এখন একটু খেয়াল করে দেখো, যদি আমরা তোমাদের বলি যে একটা নিউক্লিয়াসে, হ্যাঁ একটা নিউক্লিয়াসে আমাদের কি মানে যে যতগুলা কণা আছে, যতগুলা কণা আছে, আবার বলতেছি একটা নিউক্লিয়াসের যতগুলা কণা আছে, খেয়াল করে দেখো একটা নিউক্লিয়াসে যতগুলা কণা আছে সবগুলা কণার, এই সবগুলা কণার আবার বলছি সবগুলা কণাকে একত্রে কি বলে, নিউক্লিয়ন বলে। কি বলে, নিউক্লিয়ন বলে। এখন এই যে যতগুলা কণা আছে এই নিউক্লিয়ন গুলার গড় ভর যদি ছোট হাতের এম হয়, আমি একটা সমীকরণ আর একটা সমীকরণ আনার চেষ্টা করি। দেখো একদম সহজ আছে, আহামরি কঠিন না, এগুলো তোমার পারলেও হবে না পারলেও চলবে, এটা মনে রাখলেই হবে, বাট তুমি একটু জানার চেষ্টা করলে আর কি। নিউক্লিয়নের গড় ভর ধরো প্রতি নিউক্লিয়নের গড় ভর কত, ছোট হাতের এম। নিউক্লিয়নের গড় ভর কত বলতো, ছোট হাতের এন। হ্যাঁ, মানে একটা নিউক্লিয়নের, প্রতি নিউক্লিয়ন কিন্তু বলছি, তাহলে প্রতি নিউক্লিয়নের গড় ভর কত, এম। তাহলে নিউক্লিয়ন সংখ্যা যদি এটা হয়, ধরো নিউক্লিয়ন সংখ্যা যদি আমাদের এ হয়, ঠিক আছে, নিউক্লিয়ন সংখ্যা কত এ, তাহলে আমাদের টোটাল মোট ভর কত হবে বলতো, নিউক্লিয়নের মোট ভর কত হবে, তাহলে মোট ভর হবে কত, এম এ না, মোট ভর কত এম এ। তাহলে টোটাল নিউক্লিয়াসের মোট ভর কত বলতো আমাদের, এইখানে যে আমি নিউক্লিয়াসটা ধরছি বড় হাতের এম, আমি টোটালটা ধরে নিছি। এখন এই নিউক্লিয়াসের মধ্যে তো আমাদের কি আছে বলতো, অনেকগুলো কণা আছে না, প্রোটন নিউট্রন আরো অনেক কিছু আছে, তো এগুলার তোমার গড় ভর কত, ছোট হাতের এম। তাহলে আমার এখানে যতগুলো নিউক্লিয়ন আছে সেটাকে আমি ধরছি কত এ, ঠিক আছে। তাহলে আমাদের নিউক্লিয়ারের গড় ভর কত হবে বলতো, টোটাল ভর কত হবে, এম এ। তাহলে এই এম এ ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি বলতো, বড় হাতের এম লিখতে পারি না, যেটাকে আমরা এখানে ছোট বড় হাতের এম লিখছি, মানে টোটাল ভরটা লিখছি। এই টোটাল ভরটা আলটিমেটলি কিন্তু ছোট হাতের এম ইন্টু এ। ওকে, এখন দেখো এখানে যদি আমি মান বসায় দিই, এখানে যদি মান বসায় দাও তাহলে কি হবে, রো ইজ ইকুয়াল টু কত, এম এ, আর ভি যেহেতু এটা গোলাকার আয়তন কি হবে বলতো, 4/3 পাই আর কিউ। ব্যাসার্ধ আমি কি ধরলাম, আর ব্যাসার্ধ আছে বড় হাতের আর ধরছি, তাহলে বড় হাতের আর কিউ, যেহেতু আমরা আগে ব্যাসার্ধ বড় হাতের আর ধরছিলাম, নিউক্লিয়াসের ব্যাসার্ধ আর কিউ। ওকে, এখন দেখো যে এখানে কি করা যায়, রো ইজ ইকুয়াল টু এম এ বাই 4/3 পাই। এই আর মানে কি বলতো, আর মানে আমরা একটু আগে দেখছিলাম আর নট এ টু দ্য পাওয়ার কত 3, ঠিক আছে। আর মানে কি বলতো, আর নট এ টু দ্য পাওয়ার কত 1/3, 1/3 এই যে সূত্রটা যদি দেখছো, আর ইজ ইকুয়াল টু আর নট এ টু দ্য পাওয়ার কত 1/3। সো এখানে যদি আমি বসায় দেই আর ইজ ইকুয়াল টু কত, আর নট এ টু দ্য পাওয়ার কত 1/3, তো এখানে আমাদের পাওয়ার আছে কত বলতো 3, তাহলে আমি পাওয়ার কত নিলাম 3 নিলাম, ঠিক আছে। পাওয়ার যদি আমি 3 নেই তাহলে এখানে দেখো যদি আমি পাওয়ার বসায় দিই তাহলে এখানে কি এই এর পাওয়ার কি 1/3 ইন্টু 3 মানে কি 1 হয়ে যাবে, তাই না। সো এখান থেকে যদি আমি এই যে এখানে লিখি তাহলে কি লিখতে পারি, বা রো ইজ ইকুয়াল টু কত হবে, রো ইজ ইকুয়াল টু এম এ বাই কত 4/3 পাই আর নট এর উপর পাওয়ার কত হয়ে গেল, আর নট কিউব ইন্টু কত এ, এখানে 1/3 ইন্টু 3 কত হবে বলতো, শুধু এ হোক। তাহলে আমাদের এখানে এ আর এ কাটা যাবে, এ কাটা যাবে, এই 3 যাবে কোথায় উপরে। সো আমরা কি লিখতে পারবো, রো ইজ ইকুয়াল টু এখানে কি লেখা যায় বলতো, তাহলে রো ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 3m বাই কত 4 পাই আর নট কিউ। সো এই যে আমি যে সূত্রটা পাইলাম এটাও কিন্তু যেমন ওইখানে একটা সূত্র পাইছি, এটাও একটা সূত্র পাইছি, ঠিক আছে। এটাও যেরকম একটা সূত্র, ঠিক একই রকম ভাবে এটাও একটা সূত্র। ওকে, এখন দেখো এখানে যে জিনিসটা আমরা যদি মান টান বসায় দিই, মান বসায় দিলে আমি আসলে কি পাবো বলতো,
এত কিছু করার কারণটা কি? এখানে যদি আমি মান বসায় দিই, মান বসায় দিলে কি পাবো? নিউক্লিয়াসের ঘনত্বটা কিন্তু আমরা মনে রাখতে পারি। এখানে দেখো নিউক্লিয়াসের ঘনত্ব ভরের উপর নির্ভরশীল নয়, ফলে নিউক্লিয়াসের ঘনত্ব প্রায় সেম। এখানে আমাদের দেখো এখানে কিন্তু এ নাই, এ আছে এই সমীকরণে, কি এ আছে? এ নাই। তার মানে নিউক্লিয়াসের ঘনত্ব কিন্তু ভরের উপর নির্ভর করতেছে না। তার মানে প্রতিটা নিউক্লিয়াসের ঘনত্ব প্রায় কি বলতো? সেম। ঠিক আছে, এখানে দেখো আমাদের যেটা ছিল ব্যাসার্ধের ক্ষেত্রে, যেটা ছিল এখানে কি ছিল বলতো? এ ছিল। যেহেতু আমাদের আর এর সাথে এর একটা সম্পর্ক আছে ঘনমূলের সমানুপাতিক, তার মানে নিউক্লিয়াসের ব্যাসার্ধ ভরের উপর নির্ভর করতেছে, বাট এখানে কিন্তু এ নাই। তার মানে এটা কিন্তু ঘনত্বটা কিন্তু ভরের উপর নির্ভর করতেছে না। তার মানে প্রতিটা নিউক্লিয়াসের ঘনত্ব প্রায় সেম। আমি যদি মানগুলো বসায় দিই, এখানে আমার নিউক্লিয়াসে থাকে কি বলতো? প্রোটন। তাহলে এখানে আমাদের প্রোটন কণার যদি ভর বসায় দিই, প্রোটন কণার যদি ভর বসায় দিই, পাই এবং আর নট এর মান যদি আমরা বসায় দিই, বসায় দিলে মানে 1.4 ফেমটো যদি বসাই, তাহলে আমি কিন্তু একটা ঘনত্ব পাবো। ঠিক আছে, সেই ঘনত্ব কত হবে যদি আমরা বসাই দিই একটা, গড় ঘনত্ব কত আসে? তো রো ইজ ইকুয়াল টু 3 ইন্টু আমাদের এম মানে ভর কত? 1.67 10 পাওয়ার কত? -27 কেজি বাই 4 ইলেকট্রন, প্রোটন, নিউটনের ভর এবং চার্জ এগুলো তো পড়ানোর কিছু নেই, এগুলো তোমরা জানো। 4 পাই এবং আর নটের মান কত? 1.4 ইন্টু কত? 10 পাওয়ার কত? -15। এটা কি বলতো? কিউব, পাওয়ার হলো কিউব। সো এটার মান যদি বসায় দাও, তাহলে এখানে তুমি রো ইজ ইকুয়াল টু কত পাবা? রো ইজ ইকুয়াল টু পাবা হলো 1.45 ইন্টু কত? 10 টু দ্য পাওয়ার কত পাইছো? 10 টু পাওয়ার আমাদের কত আসবে বলতো? 17। যেহেতু ঘনত্ব একক কি হবে বলতো? কেজি পার মিটার কিউব। সো আমাদের এই যে এখানে যেটা পাইলা, এই মানটা মনে রাখবা। ঠিক আছে, এই মানটা মনে রাখার জন্যই এতক্ষণ ধরে এটা করলাম। এই মানটা মনে রাখবা। ঠিক আছে, এই মানটা কি করতে হবে বলতো? মনে রাখতে হবে যে তাহলে নিউক্লিয়াসের গড় ঘনত্ব কত? 1.45 ইন্টু 10 টু দ্য পাওয়ার কত? 17, 10 টু পাওয়ার 17 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। এই মানটা এখান থেকে মনে রাখবা, তাহলে এই সমীকরণগুলো জাস্ট মনে রাখলেই হবে। এখানে কোনো বড় ধরনের প্রশ্ন আসবে না, এখান থেকে আসলে এমসিকিউ আসে। সো এই মানটা একটু মনে রাখতে হবে আমাদের, কষ্ট করে এই মানটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তোমরা কি সবাই বুঝতে পারতেছো? সবাই যদি বুঝতে পারো, তো এতক্ষণ যা পড়াইলাম এই জিনিসটা বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্ট করো, হ্যাঁ, যে বুঝতে পেরেছো কি না। ওকে, এখন আসো যে একীভূত, আমরা এখন কিন্তু নিউক্লিয়াস সংক্রান্ত যে কতিপয় রাশি আছে, নিউক্লিয়াসের ভিতরে যে রাশিগুলো আছে, সেই জিনিসগুলো আমরা ফিজিক্সের যে জিনিসগুলো দরকার হয় সেটা আমরা জানার চেষ্টা করতেছি। যে আমাদের 1mu, তোমরা পড়ছো না? AMU লেখা থাকে, মানে অ্যাটমিক ম্যাস ইউনিট। ঠিক আছে, 1U মানে ইউনিফাইড অ্যাটমিক ম্যাস ইউনিট। ঠিক আছে, ইউনিফাইড অ্যাটমিক ম্যাস ইউনিট, ইউনিফাইড। ঠিক আছে, কি বলতো? ইউনিফাইড অ্যাটমিক ম্যাস ইউনিট। ওকে, তো একীভূত পারমাণবিক ভর, একীভূত কি বলতো? একীভূত পারমাণবিক ভর, এটা কিন্তু আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই একীভূত পারমাণবিক ভর কি কি বলে? পারমাণবিক বা আণবিক স্কেলে ভরের জন্য আজকাল এই একক যে ব্যবহার করা হচ্ছে, হ্যাঁ। তো এটাকে কি বলে বলতো? এর সংকেত হলো ইউ। তো এটিকে কার্বন 12 পরমাণুর ভরের মানে 12U এর সমান। ঠিক আছে, একীভূত যে আমাদের ভর সেটা কি বলতো? কার্বন যে 12 আছে 12U এর সমান। সো আমাদের 12U মানে 1U ইজ ইকুয়াল টু কত বলতো? 1U, 1 এখানে জাস্ট মনে রাখবা 1U ইজ ইকুয়াল টু কত? কার্বন 12, হ্যাঁ, 12 কার্বন আর কি। ঠিক আছে, কি বলতো? 12 কার্বন। তো 12 কার্বনের কি বলতো আমাদের এইটার মান যদি আমরা বের করি, ঠিক আছে, কি বলছে এখানে? যে 12 কার্বনের ভর ঠিক 12U এর সমান, হ্যাঁ, অর্থাৎ 1U। এটার মান যদি আমরা করি, এখানে কি হবে? একদম ফিক্সড যদি আমরা বলি 1U ইজ ইকুয়াল টু, তো এখানে আমি লিখি 1U ইজ ইকুয়াল টু, মানটা আমাদের কত আসে? 1U সমান সমান 1.66 1.66 ইন্টু কত? 10 টু দ্য পাওয়ার কত? 10 টু কত? -27 কেজি। অর্থাৎ এই 1U কিন্তু আলটিমেটলি আমাদের কি বলতো? সেটা কিন্তু ভরেরই একটা একক। সেটাকে যদি আমরা 1U সমান সমান যদি কেজিতে নেই, তাহলে এটা আসবে, কেজিতে নিলে এটা আসবে। ঠিক আছে, এই মানটা মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে, না পারলে কিন্তু অনেক অঙ্কই তুমি করতে পারবা না। ঠিক আছে, যখন আমরা এই নিউক্লিয়ার ফিজিক্সেরই ধরো অনেক অঙ্ক করতে যাব নেক্সট ক্লাসগুলোতে ম্যাথমেটিক্যালে,
তখন কিন্তু এগুলো কিন্তু আমাদের লাগবে। 1 U সমান সমান কত, 1 U সমান সমান কত 1.66 ইন্টু 10 কত -27 কেজি, 10 কত -27 কেজি। ওকে, তুমি গ্রামে নিলে এখানে আরো পয়েন্ট মানে 3 বাইরে যাবে। ওকে, -3 বাইরে যাবে। ওকে, তারপর আসো আমি যদি মানে শক্তির সাথে তুলনা করি, কার সাথে তুলনা করি, শক্তির সাথে। এটা কি আমাদের ভর, এটা কি বলতো ভর। তাহলে ভরকে আমি যদি শক্তি নিতে পারি ইজিলি, মডার্ন ফিজিক্স অনুযায়ী আমরা শক্তিটা কিন্তু ইজিলি নিতে পারি। কিভাবে, আমরা জানি E ইজ ইকুয়াল টু কত বলতো এম সি স্কোয়ার, ইজ ইকুয়াল টু কত এম সি স্কোয়ার। তাহলে 1 U, তাহলে আমরা কি লিখতে পারি, এই যে এটাকে আমরা যা শক্তিতে কনভার্ট করবো, তার মানে ভর কত এটা, তাহলে আমার কত E ইজ ইকুয়াল টু কত 1U ইন্টু কত সি স্কোয়ার। তো 1U কে আমাদের কি করব বলতো শক্তিতে নিব। তো 1U সমান সমান কত, এত কেজি না, 1U সমান সমান কত এত কেজি। তাহলে এটা মানটা যদি বসায় দাও তাহলে কত আসে বলতো, ইজ ইকুয়াল টু 1U সমান সমান কত 1.66 ইন্টু কত 3 ইন্টু কত 10 কত 20 10 কত 8, আরে এটা কত 10 কত 60 10 কত -27 ইন্টু সির মান কত 3 ইন্টু কত 10 তার আবার কি হোল স্কোয়ার। তো এখানে তুমি যদি মান বের করো, এর মান কত আসবে, এর মান আসবে হলো, এর মান আসে হলো 14 পয়েন্ট, আমি জাস্ট লিখে দিচ্ছি, এগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, 924,180,180 ইন্টু 10 কত -11 জুল। এটা একটা কি জুলে আসলো। এখন আমি যদি ইলেকট্রন ভোল্টে নিতে চাই, তাহলে আমাদের ইলেকট্রন ভোল্টে নিতে পারবো, তাহলে কি 1.6 ইন্টু 10 -19 দ্বারা কি ভাগ করতে হবে জুলকে, যদি আমি ইলেকট্রন ভোল্টে নিতে চাই। সেক্ষেত্রে ইলেকট্রন ভোল্টে কত আসে আমরা যদি দেখি, ইলেকট্রন ভোল্টে আসবে 931.5 ইন্টু 10 কত বলতো 6 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্টে আসবে এটা। আমাদের কেন এটা লিখতেছি বলতো, আমাদের এটা অনেক এমসিকিউতে আসে যে 1 মানে ইউ বা তোমার 1 এমও, এটাকে 1 এমও ইজ ইকুয়াল টু তোমার কত জুল বা কত ইলেকট্রন ভোল্ট, কত মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, মানে 1 এমও সমান সমান কত কত জুল, কত মেগা ইলেকট্রন ভোল্ট, কত ইলেকট্রন ভোল্ট, এটা কিন্তু আসে 1 এমও সমান সমান কত। ঠিক আছে, 1 এমও সমান সমান কত, মানে অ্যাটমিক ম্যাস ইউনিট বা ইউনিফাইড অ্যাটমিক ম্যাস ইউনিট, তুমি যাই বলো না কেন। ওকে, এটা মেগা ইলেকট্রন ভোল্টে নিলে ভাইয়া কত হবে, মেগা ইলেকট্রন ভোল্টে, মেগা ইলেকট্রন ভোল্ট সো মেগা ইলেকট্রন ভোল্টে নিলে খুবই সহজ, যে ইজ ইকুয়াল টু কত 931.5 মেগা মানে কি 10^6, মানে এটাই আমাদের কত মেগা ইলেকট্রন ভোল্ট। সো আমাদের ইলেকট্রন ভোল্ট মেগা ইলেকট্রন ভোল্ট আমরা এটা পাইলাম। এই মানগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে ভাইয়া। হ্যাঁ, তো খেয়াল করে দেখো, এখানে একটু খেয়াল করে দেখো যে দেখো আমাদের মেগা ইলেকট্রন ভোল্ট 1U সমান সমান কি পাইলাম 1, মানে 1U সমান সমান সোজা কথা আমরা এখানে লিখতে পারি 1U মানে ইউনিফাইড ইজ ইকুয়াল টু কত 1 অ্যাটমিক ম্যাস ইউনিট ইজ ইকুয়াল টু কত বলতো, ইজ ইকুয়াল টু কত হবে, মানে এখানে এম ইজ ইকুয়াল টু কত বলতো E/c স্কোয়ার না। এখানে দেখো এখান থেকে আমরা পাই কি বলতো, আলটিমেটলি 1 mu বা 1 E, এটা ইজ ইকুয়াল টু কত পাইছো বলতো, এটা হলো ভর, তাই না, এটা কি ভর না। তাহলে ভর ইজ ইকুয়াল টু কত বলতো শক্তি বাই সি স্কোয়ার, মানে কি E/c স্কোয়ার। ঠিক আছে, E/ কত বলতো সি স্কোয়ার, রাইট। এটাও আমাদের ভর এম, মানে ভরের সাথে তুলনা করে এটা কিন্তু ভর। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 1U ইজ ইকুয়াল টু 1 mu ইজ ইকুয়াল টু কত, আমি এই যে এই শক্তি আমি কত পাইছি বলতো, মেগা ইলেকট্রন ভোল্টে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট বাই কত সি স্কোয়ার। তো এই যে সমীকরণটা, এই সমীকরণটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, আমার কিন্তু লাগবে। এখানে দেখো E ইজ ইকুয়াল টু কত এম সি স্কোয়ার, তাহলে ভাইয়া এম ইজ ইকুয়াল টু কত E/c স্কোয়ার। এইখানে যে এমটা মানে একীভূত যে পারমাণবিক ভর, এই এম কে আমি প্রকাশ করছি কি দিয়ে 1U দিয়ে, 1U দিয়ে। আর 1U সমান সমান কত বলতো 1.66 ইন্টু 10 কত -27 কেজি। বুঝতে পেরেছো তোমরা সবাই, তাহলে সবাই বুঝতে পেরেছো কিনা। তাহলে আমি এম ইজ ইকুয়াল টু কত বলতো, আলটিমেটলি এম ইজ ইকুয়াল টু এখানে কি বলতো, এই জায়গার ক্ষেত্রে এম ইজ ইকুয়াল টু হয়ে গেছে 1U। ঠিক আছে, এখানে এম মানে কি বলতো 1U, আর 1U মানে কি 1 m, মানে অ্যাটমিক ম্যাস ইউনিট, একই কথা। ইজ ইকুয়াল টু কত হবে তাহলে
আমাদের ই বাই কত সি স্কোয়ার। ই মানে আমি মেগা ইলেকট্রন ভোল্টে কত এটা, এখন এই মেগা ইলেকট্রন ভোল্টকে আমি যদি জুলে নেই তাহলে কত হবে 10⁻6 দ্বারা গুণ করতে হবে। আবার এটাকে যদি আমি তোমার সরি ইলেকট্রন ভোল্টে নেই, এটাকে যদি আমি ইলেকট্রন ভোল্টকে যদি আবার জুলে নেই তাহলে কি 1.6 ইন্টু 10⁻⁹ দ্বারা আবার গুণ করতে হবে, তখন হবে এটা। সো আমাদের একটা লাইন মনে রাখলে কিন্তু আমাদের এই ভরের সাথে শক্তির যে কোনো সম্পর্কে কিন্তু আমরা করতে পারবো, রূপান্তর করতে পারবো। ঠিক আছে, এই রিলেটেড আমাদের যখন আমরা বন্ধন শক্তি করব, ভর ত্রুটি করব, ঠিক আছে, তখন আমাদের এই জিনিসগুলো কাজে লাগবে। তো তখন আমরা পড়বো, এটা আমাদের 4 নাম্বার লেকচারে আমরা পড়বো এই সমীকরণটা বেসিক্যালি। ওকে, তারপর দেখো আমাদের নিউক্লিয়াস সংক্রান্ত আরো কিছু রাশি আছে যেগুলো আমরা অলরেডি এটা কিন্তু আমরা বলেছি। নিউক্লিয়ন কি সেটা কিন্তু আমরা বলেছি। ঠিক আছে, নিউক্লিয়ন কি, নিউক্লিয়ন হলো আমাদের, নিউক্লিয়ন হলো কি বলতো, নিউক্লিয়ন হলো যে আমাদের নিউক্লিয়াসের ভিতরে যে যতগুলো কণা থাকে সবগুলোকে একত্রে কি বলা হয়, নিউক্লিয়ন বলে। নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোটন ও নিউট্রনকে একত্রে কি বলা হয়, নিউক্লিয়ন বলা হয়। প্রোটন হলো ধনাত্মক চার্জযুক্ত কণা আর নিউট্রন কি বলতো, চার্জ নিরপেক্ষ। তাহলে প্রোটন কি বলতো, প্রোটন হলো চার্জ ধনাত্মক চার্জযুক্ত আর নিউট্রন কি বলতো, চার্জ নিরপেক্ষ। তোমরা জানো এটা, আমরা আগেই পড়েছি। তারপর দেখো আইসোটোপ, এই কি বলতো, আইসোটোপ। একই মৌলের বিভিন্ন রূপকে আইসোটোপ বলা হয়, যেগুলোর অ্যাটমিক নাম্বার মানে পারমাণবিক সংখ্যা কি থাকবে বলতো, একই থাকবে। পারমাণবিক সংখ্যা কি থাকে, একই থাকে। পারমাণবিক সংখ্যা একই, মানে অ্যাটমিক নাম্বার মানে কি বলতো, এখানে আমাদের মনে রাখতে হবে, বাংলা কথা যদি আমি মনে রাখি, পারমাণবিক সংখ্যা একই। ঠিক আছে, পারমাণবিক সংখ্যা একই থাকে। পারমাণবিক সংখ্যা কি থাকে বলতো, একই থাকে। পারমাণবিক সংখ্যা একই থাকে। ওকে, তো যেমন হাইড্রোজেনের আমাদের 3টা আছে, তো প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। এখানে আমাদের পারমাণবিক সংখ্যা হাইড্রোজেনের, ঠিক আছে, হাইড্রোজেনের ধরো এটা পারমাণবিক সংখ্যা কত 1, এখানেও কত 1, এখানেও কত বলতো 1। পারমাণবিক সংখ্যা কি একই থাকবে, কিন্তু এটা আইসোটোপ গুলো কি বলি, এটার ক্ষেত্রে ভর সংখ্যা কত 1, এটা কত 2, এটা কত 3। ঠিক আছে, হাইড্রোজেনের দেখো আমাদের প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, তোমরা এটা কেমিস্ট্রিতে পড়েছো। আলটিমেটলি দেখো এখানে প্রোটন কত 1, প্রোটন 1, প্রোটন কত 1। ভর সংখ্যা কিন্তু আমাদের কি বলতো, বা নিউট্রন সংখ্যা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো আলটিমেটলি যখন আমার প্রোটন সংখ্যা সেম থাকে, মানে পারমাণবিক সংখ্যা সেম থাকে, তখন আমাদের সেটাকে কি বলবো বলতো, আমরা আইসোটোপ বলবো। যেমন কার্বনের ক্ষেত্রে যদি বলি, কার্বনের আমাদের প্রোটন সংখ্যা কত বলতো, এখানে বলতো 6, বা ভর পারমাণবিক সংখ্যা 6, এখানে পারমাণবিক সংখ্যা কত 6। সো আমাদের দেখো এখানে ভর সংখ্যা হয়েছে 12, এটা কত 13। ঠিক আছে, সো আমাদের এই যে প্রোটন সংখ্যা মানে 6, প্রোটন সংখ্যা কত 6, মানে এখানে প্রোটন সংখ্যা বা ভর সংখ্যা কিন্তু সরি পারমাণবিক সংখ্যা কিন্তু সেম। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কি বলতো, সেম। তো আমাদের যদি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সেম হয়, সেটাকে আমরা কি বলবো ভাইয়া, সেটাকে বলবো হলো আইসোটোপ। সেটাকে কি বলবো, আইসোটোপ। সেটাকে আমরা বলবো হলো আইসোটোপ। ওকে, তাহলে আইসোটোপ কি, আইসোটোপ হলো যে আমাদের যখন পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কি থাকবে, একই থাকবে। পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই থাকবে। ওকে, তো তারপরে যদি আমরা দেখি আইসোটোন, আইসোটোন, আইসোটোন কি বলতো, যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা একই কিন্তু মানে নিউট্রন সংখ্যা সেম থাকে। এখানে কি বলতো, আইসোটোন মানে বুঝতেই পারতেছো, আইসোটোন মানে নিউট্রন আর কি। নিউট্রন সংখ্যা কি আমাদের বলতো, নিউট্রন সংখ্যা কি থাকে বলতো, একই থাকে, কিন্তু পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা কি বলতো ভিন্ন হতে পারে। যদি নিউট্রন সংখ্যা যদি বলি, দেখো এখানে খেয়াল করে দেখো, এটা নিউট্রন সংখ্যা কি বলতো, এখানে আমাদের কার্বনের পারমাণবিক সংখ্যা কত বলতো 6। তাহলে দেখো এখানে আমাদের নিউট্রন সংখ্যা কত হবে বলতো, নিউট্রন সংখ্যা হবে 14 - 6 কত বলতো 8। এখানে আমাদের নাইট্রোজেনের ক্ষেত্রে বলতো, নাইট্রোজেনের ক্ষেত্রে কি আমাদের পারমাণবিক সংখ্যা কত বলতো 7। তাহলে নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা আমাদের কত বলতো, নিউট্রন সংখ্যা হলো ভর সংখ্যা মানে 15 - 7 কত বলতো 8 না। তাহলে দেখতে পাচ্ছ এখানে নিউট্রন সংখ্যা মানে নাইট্রোজেনের নিউট্রন সংখ্যা এবং কার্বনের যে আমাদের যে আইসোটোপ আছে, ঠিক আছে, কার্বনের আইসোটোপের ক্ষেত্রে এই দুইটা নিউট্রন সংখ্যা কিন্তু আমাদের কি হয়ে গেছে, সেম হয়ে গেছে, কত হয়েছে 8। সো আমাদের নিউট্রন সংখ্যা 8 হওয়ার কারণে এটা কিন্তু বলতো আইসোটোন। বুঝতে পারছো, তোমাকে বলবে এমসিকিউতে বলবে আইসোটোন কোনটি, নিচে কোন দুটি আইসোটোন। ঠিক আছে, তো আইসোটোন কোনটা বুঝতে পারবা যে নিউট্রন সংখ্যা সেম কিনা, মানে ভর সংখ্যার পারমাণবিক সংখ্যা তুমি কি করে দিবা, বিয়োগ করে দিবা। যে দুইটা পরমাণুর ভর সংখ্যার পারমাণবিক সংখ্যা বিয়োগ করার পরে মানে মান মানে নিউট্রন সংখ্যা সেম হবে, সেটা কি আমাদের আইসোটোন। এখানে তোমার যেমন ফসফরাসের কথা আছে, ফসফরাসের ক্ষেত্রে আমাদের 15। তাহলে এখানে দেখো আমাদের নিউট্রন সংখ্যা কত হবে বলতো 31 - 15 কত হবে বলতো 16। ওকে, আমাদের সালফারের ক্ষেত্রে যদি বলি, সালফারের ক্ষেত্রে বলবো কত বলতো 16।
পারমাণবিক সংখ্যা কত 16। তাহলে এই ক্ষেত্রেও দেখো নিউট্রন কত বলতো, নিউট্রন কত 32 মাইনাস 16 কত হবে বলতো 16। সো আমাদের এই সালফার 32 এবং ফসফরাস 31। দেখো এখানে আমাদের নিউট্রন সংখ্যা কি বলতো 16। সো এই দুইটা পরমাণু কি হয়ে যাবে, এই দুইটা পরমাণু আমাদের আইসোটোন হয়ে যাবে, ঠিক আছে, আইসোটোন। তারপর দেখো আইসোবার, আইসোবার। তো আইসোবারের ক্ষেত্রে কি হবে, আইসোবারের ক্ষেত্রে যে এখানে যেসব পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে কি বলে, আইসোবার বলে। এখানে জাস্ট মনে রাখতে হবে ভর সংখ্যা একই, ভর সংখ্যা কি বলতো একই। ভর সংখ্যা যদি একই হয় তাহলে সেটা আমার কি, সেটা হলো সেই পরমাণুগুলো পরস্পর আইসোবার। যেমন আমি তোমাদের এখানে দেখো যে কার্বন 14, কার্বনের যে আমাদের আইসোটোপ আছে, তো আমাদের সেখানে কি আছে, কার্বন 14 আছে। পারমাণবিক সংখ্যা যাই হোক না কেন, এটা পারমাণবিক সংখ্যা কত বলতো 6, এখানে পারমাণবিক সংখ্যা কত বলতো 7। তো পারমাণবিক সংখ্যা কিন্তু ডিফারেন্স আছে, পারমাণবিক সংখ্যায় ডিফারেন্স আছে, মানে এখানে নিউটন সংখ্যা কত বলতো 14 মাইনাস 6 কত 8, এখানে কত বলতো 14 মাইনাস 7 কত হবে বলতো 7। তার মানে নিউটন সংখ্যায় ডিফারেন্স আছে, তাই না, কিন্তু ভর সংখ্যা কিন্তু একই। সো এটা আমার কি হবে বলতো আইসোবার, কি হবে আইসোবার, মানে ভর সংখ্যা একই থাকবে কিন্তু পারমাণবিক সংখ্যায় এবং নিউটন সংখ্যায় ডিফারেন্স থাকুক কোনো ম্যাটার না। ওকে, ক্লোরিনের ক্ষেত্রেও সেম, এখানে 40, এখানে আর্জেন্টিন কত বলতো 40, তাহলে সেখানে ভর সংখ্যা কত বলতো 40। সো এটা এই দুইটা কি বলতো আইসোবার। আবার ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখো 40, এখানেও কত বলতো 40, পটাশিয়ামও 40। সো আমাদের এখানে কি ভর সংখ্যা যেহেতু 40, তাহলে আমার এখানে কি হবে বলতো ভর সংখ্যা 40, মানে তারা কি বলতো পরস্পর আইসোবার, মানে ভর সংখ্যা সেম কিনা, ভর সংখ্যা সেম মানে ডিরেক্ট আইসোবার। তাহলে আমরা কি পড়লাম বলতো, আইসোটোপ পড়লাম, আইসোটোন পড়লাম, আইসোবার পড়লাম, ঠিক আছে, আইসোটোপ, আইসোটোন, আইসোবার। এখন আসো আর একটা, সেটা কি আইসোমার। কেমিস্ট্রিতে তোমরা এটা ডিফারেন্স ওয়েতে পড়ছো যে আমাদের কি বলতো যে গাঠনিক সংকেত ভিন্ন হয়, পারমাণবিক সংখ্যা একই, এরকম তোমরা পড়ছো আর কি আইসোমারের ক্ষেত্রে। জৈব যৌগ পড়ছো, জৈব যৌগে আছে আইসোমার। তো দেখো এইখানে ফিজিক্সে এই আইসোমারের ডেফিনেশনটা ভিন্ন, এটা এক্সেপশনাল। সো এই জিনিসটা আমাদের কিন্তু ফিজিক্সের ভাষায়, ফিজিক্সে যদি তোমাকে আইসোমার আসে তাহলে ফিজিক্সের ভাষায় দিতে হবে। হ্যাঁ, দেখো কি বলছে, আইসোমার হলো এক ধরনের নিউক্লিয়ার স্টেট, এক ধরনের কি বলতো নিউক্লিয়ার স্টেট। কি নিউক্লিয়ার স্টেট, যেখানে একই পরমাণুর নিউক্লিয়াস ভিন্ন শক্তি স্তরে থাকতে পারে, মানে পরমাণু একটাই কিন্তু শক্তি কি বলতো ভিন্ন, ভিন্ন ভিন্ন শক্তি স্তরে থাকতে পারে। এদের মধ্যে ভর সংখ্যা এবং অ্যাটমিক নাম্বার একই থাকে। কি কি থাকে বলতো, ভর সংখ্যা আবার অ্যাটমিক নাম্বার মানে পারমাণবিক সংখ্যা একই থাকে, তবে ভিন্ন ভিন্ন শক্তি অবস্থায় থাকে। ভিন্ন শক্তি অবস্থা কি বলতো ভিন্ন থাকবে, এবং কমপক্ষে একটি ক্ষণস্থায়ী হবে। এই যে ভিন্ন ভিন্ন যে শক্তি অবস্থা হবে, এটার মধ্যে এই শক্তি অবস্থার মধ্যে যে কোনো একটা শক্তি কি অবস্থা কি থাকবে বলতো ক্ষণস্থায়ী হবে। যেমন আমি যদি দেখি টেকনিটিয়াম, কি বলতো টিসি, টেকনিটিয়াম 99, এটা হলো তোমার নর্মাল অবস্থায় আছে, এবং এটা উত্তেজিত অবস্থায় যদি বলি সেটা কি টেকনিটিয়াম 99M, মানে উত্তেজিত অবস্থায় আছে, ঠিক আছে। দেখো এটা হলো উত্তেজিত অবস্থায় আছে, টেকনিটিয়াম 99M, টেকনিটিয়াম হলো এক্সাইটেড স্টেট, মানে এক্সাইটেড অবস্থায় আমাদের তার স্টেটমেন্ট অবস্থা। তো এক্সাইটেড অবস্থার তার কত বলতো 99M, আমি জাস্ট ধরেছি, কারণ এখানে 99M জাস্ট আমি সিম্পলি লিখেছি, কারণ হলো যে এখানে কিন্তু আমাদের কি বলছে বলতো ভর সংখ্যার পারমাণবিক সংখ্যার কোনো চেঞ্জ হবে না, জাস্ট এখানে আমি স্টার চিহ্ন দিলেও হবে যে এটা হলো টেকনিটিয়াম কি না, মানে উত্তেজিত অবস্থায় আছে, তাই তো। আর একটা হলো তোমার কি গ্রাউন্ড স্টেটে আছে, কি অবস্থায় আছে বলতো গ্রাউন্ড স্টেটে আছে। এটা পরস্পর কি বলতো, এটাকে কি বলবো আমি, এখানে দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের ভর সংখ্যাও সেম থাকবে, পারমাণবিক সংখ্যাও কিন্তু আমাদের যাই থাক সেম থাকবে। তাহলে এখানে আমাদের তারা পরস্পর কি বলতো, পরস্পর হলো মনে করো যে এখানে তুমি এভাবে লিখতে পারো TC99, তুমি এখানে স্টার চিহ্ন দিলা, মানে এটা উত্তেজিত অবস্থায়, আর একটা কি বলতো TC99, মানে এটাকে গ্রাউন্ড অবস্থা। তারা দেখো এখানে আমাদের পারমাণবিক সংখ্যাটা দেওয়া থাকবে, দেওয়া থাকতে পারে নাও থাকতে পারে। এটা পরস্পর কি বলতো আইসোমার, পরস্পর কি বলতো আইসোমার। এটা হলো উত্তেজিত অবস্থায় যে শক্তি আর গ্রাউন্ড অবস্থায় যে শক্তি আমার সেম হবে বলো, সেম হবে না, মানে শক্তি আমাদের কি বলতো শক্তির মধ্যে এখানে ডিফারেন্স থাকবে। আমার কথা কি বুঝতে পারছো, এখানে কি ডিফারেন্স থাকবে কোথায়, শক্তির মধ্যে। তবে এখানে কমপক্ষে একটি কি হবে বলতো ক্ষণস্থায়ী, মানে এই দুইটা শক্তির মধ্যে যে কোনো একটা শক্তি কি হবে বলতো ক্ষণস্থায়ী হবে। এটা অবশ্যই অবশ্যই সব মনে রাখতে হবে যে ক্ষণস্থায়ী, যে কোনো একটা কমপক্ষে একটা শক্তি কি ক্ষণস্থায়ী হবে। ওকে, তো এখানে এই যে যেটা আমাদের এক্সাইটেড যে কি বলে টেকনিটিয়াম আছে, সেটা হলো মেডিকেল ইমেজিং এ ব্যবহৃত হয়, মেডিকেল ইমেজিং এ,
মানে এই যে তুমি যে আইসোমার, ফিজিক্সের যে আইসোমার, এই আইসোমার কোথায় ব্যবহৃত হবে? স্পেশালি এটা তোমার সবচেয়ে বেশি ব্যবহৃত হলো তোমার মেডিকেল সেক্টরে বেশি ব্যবহৃত। হ্যাঁ, তারপর কোবাল্ট ধরো তোমার 60, এখন কোবাল্ট 60 আমরা জানি, এখন কোবাল্ট 60 তোমার নর্মাল স্টেট আছে, মানে গ্রাউন্ড স্টেট যেটা, আর একটা হলো তোমার এক্সাইটেড অবস্থা। এই দুইটার ক্ষেত্রে আমার কি হবে বলতো? এনার্জি কিন্তু তোমার কি হবে? ডিফারেন্স হবে, কিন্তু আলটিমেটলি ভর সংখ্যা পারমাণবিক সংখ্যায় কোনো চেঞ্জ হবে না। একটা পরমাণু তোমার এক্সাইটেড অবস্থা যদি হয়, তার ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা কিন্তু চেঞ্জ হয় না, ঠিক আছে? তো এক্সাইটেড অবস্থা নিছো আর তোমার নর্মাল গ্রাউন্ড অবস্থায় নিছো, ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা কিন্তু তোমার, বুঝতে পারছো, সেম আছে। কিন্তু তাদের মধ্যে কি আছে বলতো? অবশ্যই শক্তি, মানে এক্সাইটেড হয়েছে মানে কি বলতো? শক্তি এবং গ্রাউন্ড নর্মাল অবস্থায় শক্তির মধ্যে কিন্তু ডিফারেন্স হবে, ঠিক আছে? সেটার কথা বলছে এখানে। এক্সাইটেড কি বলতো? স্টেট রেডিয়েশনে ব্যবহৃত হয়, মানে কোবাল্টটা ব্যবহৃত হয় কি বলতো? রেডিয়েশনে। মানে আলটিমেটলি আমাদের এগুলো সবই কিন্তু মেডিকেলের ক্ষেত্রে আমাদের ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে? তাই এইটা কি আমাদের আইসোমার। দেখো কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু এটা ডিফারেন্স আছে, কেমিস্ট্রি আইসোমার আর ফিজিক্সের আইসোমারে কিন্তু একটু ডিফারেন্স আছে, ঠিক আছে? অবশ্যই ডিফারেন্স আছে, একটু না ভালো রকম ডিফারেন্স। ওইখানে ডেফিনেশন আর এখানকার ডেফিনেশন কিন্তু ভিন্ন। তাহলে ভাই আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসোমার, এই চারটা জিনিস সবাই ক্লিয়ার কিনা? মানে নিউক্লিয়াসের ভিতরে যা কিছু ঘটে, ব্যাসার্ধ, ঘনত্ব আমরা সব পড়লাম, তারপরে আমাদের বিভিন্ন পরমাণু মডেল, ঠিক আছে? সেই জিনিসগুলো আমরা কি বলতো ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা দেখলাম। তো আমরা টোটাল মডেলগুলা আবার এক নজর আমরা তোমাদেরকে দেখাইতে চাই। আমরা যদি দেখি একবার প্রথম থেকে যদি দেখি, দেখো একটু খেয়াল করে, এটা ছিল কি বলতো আমাদের? এটা ছিল হলো ডেমোক্রিটাসের, ঠিক আছে? এটা ছিল কারণ বলতো ডেমোক্রিটাসের। তারপরে আমি যদি ডাল্টনের কথা বলি, এটা ছিল কি বলতো? ডাল্টন। এটা কে বলছিল বলতো? ডাল্টন। এটা কে বলছিল? ডাল্টন। ডাল্টন হলো এই টোটালটাকে তোমার একটা কি বলছে বলতো? পরমাণু বলছে। তো এটাকে আমি কি করতে পারি না বলতো? অবিভাজ্য করতে পারি না। এটা কে বলছিল বলতো? ডাল্টন বলছিল। কিন্তু থমসন কি এসে বলছে? থমসন বলছে যে এটা হলো পরমাণুটা কি বলতো আমাদের একটা হলো গোলাকার কোনো কিছু, তো তার সেই টোটালটা ধনাত্মক আধান, তার ভিতরে কি থাকে বলতো? আমাদের ইলেকট্রন থাকে, ঠিক আছে? নেগেটিভ চার্জ যুক্ত ইলেকট্রন থাকে। তার মানে ইলেকট্রনের কথা সর্বপ্রথম কে বলে বলতো? থমসন বলে। কে বলে? থমসন বলে, ওকে? কিন্তু এই ইলেকট্রনগুলো কিভাবে থাকে, শক্তি স্তর কি, এগুলো কোনো কিছু ব্যাখ্যা সে থমসন দিতে পারে নাই। সেটা এসে দিছিল কে বলতো? সেটা এসে দিছিল কি? রাদারফোর্ড। সেটা এসে কে দিছিল? রাদারফোর্ড, ঠিক আছে? রাদারফোর্ড যেটা বলছে, দেখো রাদারফোর্ড মানে এখানে তোমার জাস্ট বলতেছে যে রাদারফোর্ড তোমার সৌরজগতের সাথে তুলনা করছিল, যে সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলো যেভাবে ঘুরে, তো এই ইলেকট্রনটা নাকি এই একটা পরমাণুকে কি বলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। এখানে কিন্তু দেখো নির্দিষ্ট কক্ষপথ সে আমাদের বানাইতে পারে নাই, বা কক্ষপথের যে বিষয়গুলো শক্তি টক্তি এগুলো সে আলোচনা করতে পারে নাই। কিন্তু এইগুলোর সীমাবদ্ধতা কাটিয়ে দিছিল কে বলতো? বিজ্ঞানী বোর। কে দিছিল? বিজ্ঞানী বোর। বিজ্ঞানী দেখো বোর এখানে একদম নির্দিষ্ট কক্ষপথ আমাদের দেখাই দিছে, কিন্তু বোরেরও একটু সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতা একটু খেয়াল করে দেখো। সেই সীমাবদ্ধতা একটু হলো যে সে একাধিক ইলেকট্রনের ক্ষেত্রে দেখাতে পারে না। এখানে একটু যদি আমরা দেখি খেয়াল করে, দেখো এই যে দেখো যখন এই যে শক্তি, দেখো দেখো একটু পরে দেখবা যে এখান থেকে শক্তি হারাইলো, এই যে দেখো শক্তি হারাইছে, সে নিচের যখন শক্তি সে বিকিরণ করবে তখন সে কি করবে বলতো? উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে যাবে। আর যখন শোষণ করবে, দেখো যে শক্তি বিকিরণ করলো, সে কিন্তু উপরের শক্তি স্তর, দুইটা শক্তি স্তর আছে কিন্তু, এটা থেকে এটা আসতেছে, আবার যখন নিল এই নিচের শক্তি স্তর থেকে কিন্তু উপরে আসছে। দেখতেছো তোমরা? একটু খেয়াল করে দেখো, একটু ভিডিওটা একটু খেয়াল করে দেখো। এই যে শক্তিটা কি হারাইছে, তার মানে কি উপর থেকে নিচে আসছে। এখন দেখো শক্তি গ্রহণ করবে, দেখো দেখো এই যে গ্রহণ করলো, দেখো উপরে চলে গেছে। আমার কথা কি বুঝতে পারছো? তার মানে শক্তি শোষণ করে সে নিচের শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যেতে পারে, আবার শক্তি বিকিরণ করে উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে আসতে পারে। এবং এখানে যে শক্তিটা, যে শক্তি E = কত? h নিউ, ওকে? এবং এখানে আমাদের কৌণিক ভরবেগের ধারণাটাও আমরা কিন্তু এখান থেকে পেয়েছি, ওকে? তো এই ছিল মোটামুটি আমাদের আজকের 1 নাম্বার ক্লাস। তো আজকের আমাদের 1 নাম্বার যে ক্লাস, এই 1 নাম্বার ক্লাসে আমরা তাহলে পরমাণুর মডেলের যত মতবাদ আছে সেই মতবাদগুলো জানলাম, এবং এখানে ইলেকট্রনের সৃষ্টি সম্পর্কে আমরা সবকিছু ধারণা পাইলাম, ঠিক আছে? তারপরে আমরা এই আগামী ক্লাসে যে আমরা পড়বো কি, এই যে বোরের যে পরমাণু মডেল, তুমি যে এখানে কক্ষপথের ধারণাটা পাইলা, এই কক্ষপথের ক্ষেত্রে প্রথম কক্ষপথের বা দ্বিতীয় কক্ষপথের শক্তি কি সেম হবে? না, ডিফারেন্স হবে। তাহলে আমাদের এই কক্ষপথের যে শক্তিগুলো আছে সেই কক্ষপথের শক্তি বের করব, এবং এই কক্ষপথে যে ইলেকট্রনগুলো ঘুরতেছে এই ইলেকট্রনের বেগ কত, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনের বেগ কত, তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রনের বেগ কত, মানে এই ইলেকট্রনের বেগ সম্পর্কে আমরা ধারণা পাবো। আর আমরা ধারণা পাবো কিসের বলতো? আমরা ধারণা পাবো হলো যে প্রথম যে শক্তি স্তরটা আছে এটা নিউক্লিয়াস থেকে কতটুকু দূরে, দ্বিতীয় শক্তি স্তর থেকে কতটুকু দূরে, অর্থাৎ আমাদের এই যে n-তম কক্ষপথের ব্যাসার্ধ আমরা বের করব, এই 3টা রাশিমালা বের করব, এবং এই 3টা রাশিমালা থেকে আমরা বেশ কয়েকটি অঙ্ক করব, ঠিক আছে? তো আগামী ক্লাসে পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, মানে দুইটা পার্ট, পরমাণু মডেলের যে গাণিতিক রাশিমালাগুলো আছে সেই গাণিতিক রাশিমালাগুলো আমরা জানবো, পাশাপাশি আমরা এই গাণিতিক রাশিমালা দিয়ে আমরা প্রচুর পরিমাণ ম্যাথ প্র্যাকটিস করব।
তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।